তো আমরা আজকে কাজ শুরু করব আমাদের রেমেডি নিয়ে। হাত দেখে আমরা কিভাবে রেমেডি দিতে পারি এবং তার সঙ্গে সঙ্গে প্রবলেম গুলোকে অ্যানালাইসিস করতে হবে। এবার এই জায়গাটাতে যখনই আমরা কিছু স্টার্ট করতে যাব তখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এর এজটাকে জেনে নিতে হবে। তাহলে এই ভদ্রমহিলার এজ হচ্ছে এখন 38। তো 38 বছর বয়সে এসে এর যে প্রবলেম গুলো আসতে পারে সেইগুলোকে আমরা একটুখানি খুঁজে দেখে নেব। তো 1 নম্বর, 2 নম্বর হচ্ছে কি সেই প্রবলেম গুলোর উপরে বেস করে আমরা রেমেডি করব। আচ্ছা, তো এইবার এই হাতটা দেখে আপনারা খালি বলুন যে এই হাতটার মধ্যে কি কি অ্যাবনরমাল লাগছে বা কি সমস্যায় ভদ্রমহিলা ভুগতে পারেন বলে আপনাদের মনে হচ্ছে। কেউ কিছু বলছেন না। প্রথমেই স্যার, যেটা আমাদের, হ্যাঁ বলুন। বুড়ো আঙুলটা একটু ব্যান্ড হয়ে আছে, তো হ্যাঁ, সেক্ষেত্রে সন্তান ধারণে সমস্যা হয়ে থাকতে পারে। হতে পারে, ভেরি গুড। আর বুড়ো আঙুলটা একটু প্রয়োজনের তুলনায় যেন বেশি লম্বা টাইপের। বড়। হ্যাঁ। হ্যাঁ। আর একটা জিনিস আপনাদেরকে শিখিয়েছিলাম, মনে আছে কিনা জানি না, সেটা হচ্ছে দেখাচ্ছি আমি। ওই সাইডে একটু উঁচু আছে স্যার। হ্যাঁ, এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, গিয়ে হ্যাঁ, অন্যতম শিখিয়েছিলেন। একটা দুঃখের চিহ্ন। প্রবলেম আর অবস্ট্রাকশন, ডিস্টারবেন্স, বাধা। ঝামেলা, হ্যাঁ। বাধা, এইগুলো হচ্ছে গিয়ে এটাতে দেখতে পাওয়া যায়। আর একটা জিনিস হচ্ছে হাতটা কিন্তু লম্বাটে, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হাতটার মধ্যে যতটা হাতটা কঠিন শক্তপোক্ত মনে হচ্ছে, তাতে করে এই হাতটা স্কোয়ার হওয়া উচিত ছিল। এই হাতটা যদি এইরকম শেপের হতো তাহলে হাতটা স্কোয়ার হতো। সেই জায়গাটাতে এতটা জায়গা বেশি রয়েছে। ফলে এই যে হাতের মধ্যে রাফনেস রয়েছে সেই আন্দাজে ভদ্রমহিলা সফট নন। আচ্ছা, এইবার হচ্ছে গিয়ে যে জায়গাটা হাতের মধ্যে প্রচুর রেখা এবং রেখাগুলো সব প্রমিনেন্ট। হাতটা দেখে বায়ুতত্ত্বের প্রভাব বেশি মনে হচ্ছে, কারণ হাতটার মধ্যে একটা ড্রাই ড্রাই ব্যাপার রয়েছে। এই জায়গাটাকে লক্ষ্য করলে দেখবেন যে একটা গ্যাপ রয়েছে এইখানটাতে। আর হাতে এত রেখা, এত কাটাকুটি, তাতে ভদ্রমহিলার স্ট্রাগল করতে হচ্ছে। এবার আমরা এই ভদ্রমহিলার জন্য রেমেডি সিলেকশনে যাব। একটা একটা করে গ্রহ খুঁজবো আমরা। প্রথমে আমরা আসি বৃহস্পতির ক্ষেত্রে। বৃহস্পতির ক্ষেত্রে জায়গাটাকে দেখুন, প্রায় এতটা জায়গা নিয়ে বৃহস্পতি রয়েছে। তার মানে বৃহস্পতি এই ভদ্রমহিলার কুণ্ডলিতে বেশ বেশ স্ট্রং হওয়া উচিত। শনির ক্ষেত্রটা অনেকটাই ছোট, কিন্তু শনির ক্ষেত্রটা তার মধ্যে এই হৃদয় রেখা এসে দাগ টাগ দিয়ে একটা কিছু করেছে। রবির ক্ষেত্রটা এইটাও ডিস্টার্ব। বুধের ক্ষেত্রটা রীতিমতো পীড়িত। এবার বুধের ক্ষেত্রটা দেখুন, এই জায়গাটাতে এই যে দাগটা আমি দিচ্ছি, এখান থেকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে ঢাল হয়ে গেছে। ফলে বুধের ক্ষেত্রটা অতিমাত্রায় পীড়িত হওয়া উচিত, বেশ ডিস্টার্বড হওয়া উচিত বুধের জায়গাটা। বুধ বলবান হোক বা দুর্বল হোক, বুধের এই সাপোর্ট সেটা কিন্তু এই ভদ্রমহিলা পাচ্ছেন না। এরপর আমরা যদি চন্দ্রের জায়গাটাতে আসি, চন্দ্র কিন্তু মোটামুটি একটা অবস্থায় আছে। চন্দ্র কিন্তু খুব বিধ্বস্ত অবস্থায় নেই। ঠিকঠাক একটা অবস্থা আমরা বলবো চন্দ্রের যে এই জায়গাটা, তারপরে মঙ্গলের জায়গা, এগুলো মোটামুটি একটা স্থিতিশীল অবস্থায় আছে। এই জায়গাটা কিন্তু রীতিমতো পীড়িত। এই জায়গাটা মানে হচ্ছে রাহু, মঙ্গল এই সমস্ত জায়গা। আর শুক্রের ক্ষেত্র অর্থাৎ এই জায়গাটা এটাও বেশ পীড়িত। তাহলে আমরা যদি পীড়িত গ্রহগুলোকে বলবত্তা দিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার রেমিডিয়াল সিলেকশন বা রেমিডি সিলেকশনের ক্ষেত্রে আসছে আহ ভিনাস। শুক্রকে আমাদের পাওয়ার দিতে হচ্ছে, শুক্রের সাপোর্টের দরকার। দ্বিতীয়ত আমরা মঙ্গল বা রাহু এদের মধ্যে কাউকে পাওয়ার দিতে পারি। তাহলে এই ক্ষেত্রে মঙ্গল আমার জন্য পছন্দসই গ্রহ হবে। তাহলে আমি মঙ্গলকে দেখে নিলাম। এইবার আমার যে কাজটা করতে হবে সেটা হলো ছোট্ট করে একটুখানি হোরারি ক্যালকুলেশন করে নিতে হবে। হোরারি কুণ্ডলীটা আমি নিয়ে আসছি।
হোরারি কুণ্ডলী যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমার শুক্র সে শনিযুক্ত হয়ে রয়েছে একাদশপতি, সে রয়েছে রাহু দৃষ্ট, শনিযুক্ত ইত্যাদি হয়ে চতুর্থপতি শুক্র সে সপ্তমে, এবং শুক্র কিন্তু 0 ডিগ্রি কয়েক মিনিটে রয়েছে। আর একদিকে হচ্ছে গিয়ে মঙ্গল রাহু, মঙ্গল পঞ্চমে রয়েছে মোটামুটি স্ট্রং হয়ে। বৃহস্পতিকে আমরা দেখতে পাচ্ছি, স্যার স্ক্রিন শেয়ার হচ্ছে না, হয়েছে। হোরারিটা দেখাচ্ছে না। এটা লগ্ন কুণ্ডলী দেখাচ্ছে। এটাই হোরারি কুণ্ডলী, এই মুহূর্তের কুণ্ডলী। স্যার কুণ্ডলীটা স্ক্রিনে দেখাচ্ছে না। এই তো কুণ্ডলী দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি স্যার। ও কি মুশকিল। আচ্ছা, এই যে ছোট্ট কুণ্ডলীটা দেখা যাচ্ছে, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আর একটু বড়, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এবার দেখা যাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতি সে অষ্টম ভাবে রয়েছে, তাই বৃহস্পতি আমাদের এইখানে আমরা বৃহস্পতির ক্রস ট্রস দেখতে পাচ্ছি। তো এই জায়গাটাতে আমরা যে যে গ্রহগুলোকে সিলেক্ট করেছি, বিশেষ করে চন্দ্র আর মঙ্গল, সরি শুক্র আর মঙ্গল, তাহলে শুক্র আর মঙ্গল, মঙ্গল হচ্ছে রাজযোগকারক গ্রহ, সে অবস্থান করে রয়েছে নিজের ঘরে 3 ডিগ্রি 53 মিনিটে। আর শুক্র, তাকেও আমরা দেখতে পাচ্ছি শনি রাহু ইত্যাদির দ্বারা পীড়িত হয়ে রয়েছে। তো এদেরকে আমরা পাওয়ার দিতে পারি। তাহলে রেমিডি সিলেকশনের ক্ষেত্রে আমরা গ্রহ দেখবার পরে আমরা এই কি বলে এটাকে হোরারি কুণ্ডলীর সঙ্গে ম্যাচ করিয়ে দেখে নেব, এই কাজটা আমাদেরকে করতে হবে। এইবার ঘটনাটা ঘটছে যে এই মহিলাকে আমরা যে পাওয়ার দেব, একে আমরা বৃহস্পতির জন্য পাওয়ার না দিয়ে শুক্র বা মঙ্গলের জন্য কেন পাওয়ার দিতে যাব? প্রথমেই হচ্ছে গিয়ে এই মহিলার হাতে যে এত কাটাকুটি রেখা রয়েছে, বৃদ্ধাঙ্গুলিটা বেশ স্টিফ হয়ে রয়েছে, এগুলো ইন্ডিকেট করে হরমোনাল ইমব্যালেন্স। যেটা ম্যাডাম বললেন যে হাতটা এতটা ব্যাকা টাইপের রয়েছে, সন্তান হওয়ার ক্ষেত্রে সমস্যা আসতে পারে। তো সন্তান হওয়ার ক্ষেত্রে সমস্যা আসবার কজ হচ্ছে গিয়ে হরমোনাল ইমব্যালেন্স। তো সেই কারণে এইখানে এই ভদ্রমহিলার জন্য শুক্রের রেমেডি দেওয়া যেতে পারে। এবার মঙ্গলকে আমরা যে পাওয়ার দেব, এই পাওয়ারটা দেওয়াটা যুক্তিযুক্ত কিনা, এইটাও আমরা এই যে জায়গাটা রয়েছে এইখানটাতে, এই যে দ্বিতীয় যে গোল দাগটা আমরা দিয়েছি, এই গোল দাগটার ক্ষেত্রে আমাদেরকে চিন্তা ভাবনা করলে পরে দেখতে পাওয়া যাচ্ছে যে এই জায়গাটা বেশ পীড়িত এবং একটা কনফিউশন ক্রিয়েট হয়ে বসে রয়েছে। ভদ্রমহিলা জেদি, বেশ জেদি, কিন্তু এই জেদের প্রপার ইউটিলাইজেশন সেটা কিন্তু উনি করতে পারছেন না। তো এই প্রপার ইউটিলাইজেশন যাতে উনি করতে পারেন, তার জন্য আমরা ওনাকে একটা রেড কোরাল দিতেই পারি। আচ্ছা, নেক্সট একটা হাতে আমরা এবার যাব। তার আগে এইটাকে কপি করে নিই, হোরারিটা আমাদের লাগবে। এই একটা হাত রয়েছে, এই হাতটার মধ্যে রেখার সংখ্যা বেশ কম, লক্ষ্য করুন। রেখার সংখ্যা যে বিরাট কিছু আছে সেটা নয়, চৌকো প্রকৃতির হাত। এই হাতটা দেখলে পরেই আপনার যেটা মনে হবে সেটা হচ্ছে কি, কিছু মনে হচ্ছে হাতটা দেখে ঝপ করে? কিছু কম, কিছু বাড়তি, কিছু আরেকটু হলে যেন ভালো হতো, কিছু যেন কম কম আছে। হাতের শেপ খুব সুন্দর, হাতটা একদম স্কোয়ার শেপের হাত, দেখতে ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন হাত, কিন্তু কিছু যেন নেই হাতটা। এই কি নেই, এইটা একটুখানি বলুন। স্যার ভাগ্যরেখাটা স্যার, কিছু ডিস্টারবেন্স আছে? ভেরি গুড, হ্যাঁ একদম। এরম টাইপের যদি একটা ভাগ্যরেখা পাওয়া যেত, যদি যেত, সেই ক্ষেত্রে কিন্তু এই হাতের মানুষ প্রভূত উন্নতি করতে সক্ষম হতো। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলিটা কিন্তু স্টিফ, আর একটু লম্বা আমরা আশা করতে পারি।
বৃদ্ধাঙ্গুলি ছোট হলে পরে মনের বিস্তার, একটা মানুষের যে ফ্লেক্সিবিলিটি বুঝতে পারছেন তো, যে কোনো একটা কিছুকে অ্যাডপ্ট করবার ক্ষমতা, সেইটা বাড়বে। এর ক্ষেত্রে কিন্তু অকারণ জেদ, রিজিডনেস, সেইটা কাজ করবে। আর একটা জিনিস রয়েছে, হাতটা যতটা সুন্দর, রেখাগুলোকে বাদ দিলে, রেখাগুলোকে আপনি যদি ঝাপসা ঝাপসা ভাবে ভাবেন, তাহলে পরে হাতটা যতটা সুন্দর পরিষ্কার, রেখাগুলোর কিন্তু আরেকটু ডিপ হওয়া দরকার ছিল। বিশেষ করে এই সেগমেন্টটা, এই জায়গাটা যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? আর একটা বিষয় আপনারা খেয়াল করবেন, বলেছিলাম যে মাউন্ট গুলো যদি বেশ প্রমিনেন্ট লাগে, তার মানে হচ্ছে গিয়ে এই প্রমিনেন্ট মাউন্টওয়ালা হাতগুলোর বিপর্যস্ততা, জীবনে হচ্ছে গিয়ে একটা অ্যাচিভ করবার জায়গার অভাব রয়েছে, কনসিস্টেন্সির অভাব রয়েছে। এই জায়গাটাতে লক্ষ্য করুন কতটা প্রমিনেন্ট। বুধের ক্ষেত্রটা দেখুন কতটা প্রমিনেন্ট, মনে হচ্ছে বেশ একদম সবকটা ক্ষেত্র খুব সুন্দর। এইরকম যখনই দেখবেন সবকটা ক্ষেত্র খুব সুন্দর, তার মানেই বুঝবেন অগ্রগতিতে বাধা। আর কিছু বিটকেল লাগছে এই হাতটায়, দেখুন চটপট দেখুন। এবার একটা কাজ করতে হবে, সবাই নিজের হাতটা দেখুন একবার। নিজের হাতের যে মণিবন্ধ আছে, মণিবন্ধ নিশ্চয়ই চিনে গেছেন এতদিনে। নিজের হাতের মণিবন্ধটা দেখুন আর এই হাতের মণিবন্ধ দেখুন। কিছু এক্সেপশনাল লাগছে? কিছু আলাদা রকম লাগছে? খেয়াল করুন, আপনাদের হাতে যে মণিবন্ধ গুলো আছে সেগুলো আপনারা স্ট্রেট পাবেন, লক্ষ্য করে দেখুন। এই হাতের মণিবন্ধরা দেখুন এইরকম গিয়ে এরকম এসছে। মণিবন্ধ সবসময় আমাদের স্ট্রেট হওয়াটা বেটার। যখনই মণিবন্ধ উঁচু নিচু টেরা বেঁকা হবে, তখনই কিন্তু ডিস্টারবেন্স আসবে। আর একটা জিনিস এই হাতটার ক্ষেত্রে আমার অদ্ভুত লাগে, সেটা হচ্ছে এই শিরোরেখাটা। শিরোরেখাটা যেন কোথায় হারিয়ে গেল, মানে শিরোরেখাটা স্মুথ হয়ে এরকম যেতে পারতো, কিন্তু শিরোরেখাটা লক্ষ্য করলে দেখবেন কোথায় যেন হারিয়ে যাচ্ছে, তাই না? হাত আর রেখা এরা যেন ম্যাচ করছে না। তাহলে এই মানুষটাকে আমরা রেমেডি হিসেবে কি দেব? তাহলে আমার কাছে রয়েছে আমাদের হোরারি কুণ্ডলী, সেটাকে আমি পাশ কাটিয়ে রেখে দিলাম। হ্যাঁ, এবার আপনারা দেখুন, এটা দেখে আপনাদের মনে হচ্ছে কিসের রেমেডি দিতে হবে। সর্বপ্রথম আমরা চন্দ্রের। দুর্বল গ্রহগুলো বার করব। এইখানে চন্দ্রের জায়গাটাকে যদি আমরা দেখি, তাহলে চন্দ্রের ক্ষেত্রটা প্রমিনেন্ট, বেশ প্রমিনেন্ট। বরঞ্চ ডিস্টার্ব বলতে এই জায়গাটা কিন্তু রিয়েলি ডিস্টার্ব। এই জায়গাটা খেয়াল করতে হবে প্রত্যেককে। এই জায়গাটা হচ্ছে এই হাতের ক্ষেত্রে ডিস্টার্ব। এই জায়গাটাতেও আপনারা নিজেদের হাত ম্যাচ করিয়ে দেখতে পারেন। এর যে লাইনস অফ উইল পাওয়ার, অর্থাৎ এই লাইনগুলো, এই যে লাইনগুলো একে জীবনে এগিয়ে নিয়ে আসবে, তাদের সংখ্যা খুবই কম, এবং তার সামনে এই রেখাগুলো হচ্ছে অস্বাভাবিক বেশি। প্রত্যেকে নিজের হাতের সঙ্গে কম্পেয়ার করবেন। ফলে এই মানুষটার উইল পাওয়ার এটা কিন্তু কমছে, কিছু যে করতে হবে, কিছু যে করে ফেলবো, এই জায়গাটাতে এই মানুষটার ঘাটতি দেখতে পাওয়া যাবে। তাহলে এইটা হচ্ছে একটা দুর্বল জায়গা, নাম্বার 1।
নাম্বার 2 হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র। এই বৃহস্পতির ক্ষেত্রটা একদম প্রমিনেন্ট আর ড্যাব করছে, বড় সড়ো বেশ। কিন্তু এই যে প্রমিনেন্ট পর্বতাকৃতির ক্ষেত্র, গ্রহের ক্ষেত্র যখনই পর্বতাকৃতি হবে তখন সেই গ্রহ ফলদানে ব্যর্থ। তারপরে এই জায়গাটাতে কিছু ডিস্টারবেন্স আছে, এই গ্রহটার ফল পাওয়া যাচ্ছে না। চন্দ্র ক্ষেত্রটা এই জায়গাটাও হাইলি প্রমিনেন্ট, এখানটাকেও এই জায়গাটাকেও আমরা রেমেডি করবার পরিকল্পনা করতে পারি। এখানে একটা মজার জিনিস আছে, আমরা যদি কোনো কুপিত গ্রহের রেমেডি করি তাহলে সেই গ্রহটা আমাদের এই প্রতিকারের সম্মুখে বাধার সৃষ্টি করে, মানে গ্রহটা চায় যাতে সেই প্রতিকারটা না করা হোক। এইটা একটা অদ্ভুত ব্যাপার, কিন্তু বারংবার দেখতে পাওয়া যায়। এবং একটা অদ্ভুত যুক্তি, এই যুক্তির কোনো লজিক খুঁজে পাওয়া মুশকিল আছে, যে এই গ্রহরা চায় না যে প্রপার রেমেডি হোক, এবং তার জন্যই নাকি মানুষজন ভুলভাল পাথর কেনে। অদ্ভুত যুক্তি, কিন্তু একদম যে ফেলে দেওয়া যাবে সেরকম কিন্তু নয়। কারণ যেই মাত্র আমি একটা ভালো পাথর কিনবো তখন কিন্তু গ্রহদের কুপ্রভাব কমবে, এবং গ্রহরা যদি ইচ্ছাশক্তির অধিকারী হয়ে থাকেন তাহলে তারা কিন্তু চাইবেন না যে আমার গ্রহটার প্রতিকার হোক, আমি যেরকম চলছিলাম আমি সেরকমই চলি, কষ্ট সমস্যা ইত্যাদির মধ্য দিয়েই আমাদের দিনগুলো কাটুক। তো এই ক্ষেত্রে এই চন্দ্রের প্রতিকার করতে গিয়ে আমরা অনেক খুঁজে পেতে একটা মুক্ত জোগাড় করেছিলাম এর জন্য। এবার মুক্তটা খুব বিশ্বস্ত একজনের কাছ থেকে নিয়েছিলাম, কিন্তু আমরাও চিনতে পারিনি, সেও চিনতে পারেনি। মানে যে দিয়েছে সেও চেনেনি, আর আমরা যে কিনেছি আমরা তো অনেক অল্প বয়সী ছিলাম তখন, অভিজ্ঞতার অভাব। তো মুক্তটাতে কিন্তু গন্ডগোল ছিল, মুক্তটা খুব ভালো ছিল না। টাকা পয়সা পর্যাপ্ত দিলেও মুক্তটা আমরা পছন্দসই পাইনি। যাই হোক, ভাগ্যরেখা না থাকার জন্য এর জীবনে প্রচুর প্রতিবন্ধকতা এসছে। প্রতিকারের ক্ষেত্রে এরও মূলত ওই জায়গাটাই প্রয়োজন রয়েছে, যেটা আমরা বললাম, অর্থাৎ শুক্র ক্ষেত্র এবং কিছুটা আংশিক মঙ্গলের ক্ষেত্র। চন্দ্রেরও প্রতিকার দেওয়া প্রয়োজন। এখানে লগ্নপতি চন্দ্র হোরারিতে দেখতে পাচ্ছি অষ্টম ভাবস্থ হয়ে বসে আছে, ফলে আমরা চন্দ্রের প্রতিকার দিতে পারি। ফাইন্যান্সিয়াল বেনিফিট, শারীরিক অবস্থার উন্নতি, এই সমস্তের জন্য আমরা শুক্র ক্ষেত্রটাকে পাওয়ার দিতে পারি। তাহলে শুক্র, চন্দ্র, আর এইখানে শনির ক্ষেত্রটা, এইটাকে একটুখানি ধরে আমরা ব্লু জারকানে যেতে পারি। তাহলে ব্লু জারকান, আমাদের এখানে রেমেডি হবে ব্লু জারকান। আর আমাদের এখানে রেমেডি হবে যেটা, সেটা হলো গিয়ে মুক্ত পার্ল। এটা অবশ্যই পার্লটাকে হতে হবে ইয়েলো পার্ল। এটা হবে হচ্ছে গিয়ে হলুদ মুক্ত। এই দুটো রেমেডিকে আমরা এর জন্য সিলেক্ট করব। এবার এই কুণ্ডলী, এই হাতটা দেখলে পরে আমরা যেটা সবার আগে দেখতে পাবো, এই মানুষটার যে প্রবলেম গুলো সেগুলো হচ্ছে গিয়ে শারীরিক দুর্বলতা, ভয়ঙ্কর টাইপের শারীরিক দুর্বলতা, অ্যালার্জি, ব্রিদিং প্রবলেম ইত্যাদি ইত্যাদি রয়েছে। এবার এই অ্যালার্জি থাকা মানেই হচ্ছে গিয়ে কেতু, শনি এবং বুধ, এই তিনটের যোগাযোগ আছে। তাহলে দেখুন লক্ষ্য করে, লগ্ন লগ্ন তার উপরে কেতুর দৃষ্টি রয়েছে হোরারিতে, শনির দৃষ্টি রয়েছে, বুধ সে হচ্ছে গিয়ে ষষ্ঠে চলে গেছে। তো এই ক্ষেত্রে এর অ্যালার্জি, ব্রিদিং প্রবলেম এগুলো থাকবার যথাযথ কারণ রয়েছে। ব্রিদিং প্রবলেম আসবার জন্য বায়ু তত্ত্বের রাশিগুলোকে কোনো না কোনো ভাবে পীড়িত হতে হবে, বায়ু তত্ত্বের রাশিগুলোকে পীড়িত হতে হবে। লক্ষ্য করুন, প্রথম বায়ুতত্ত্বের রাশি হচ্ছে মিথুন, রাহু দৃষ্ট। মিথুন রাশি, সে হচ্ছে রাহু দৃষ্ট। দ্বিতীয়ত বুধের দৃষ্টি রয়েছে, বুধকে না তৃতীয় ও দ্বাদশপতি, ফলে রোগগ্রস্ততা বায়ুতত্ত্ব থেকে আসছে। 2 নম্বর বায়ুতত্ত্বের রাশি হচ্ছে শুক্র, সে হচ্ছে শুক্র বায়ুতত্ত্বের রাশির অধিপতি, সে রাহু দৃষ্ট। এই ঘরটার উপরে শনির দৃষ্টি রয়েছে, দশম দৃষ্টি, শনির দশম দৃষ্টি রয়েছে, এবং শুক্র সে হচ্ছে গিয়ে রাহু দৃষ্ট, শনি যুক্ত, ফলে পীড়া রয়েছে।
তৃতীয় বায়ুতত্ত্বের রাশি সে হচ্ছে কুম্ভ। কুম্ভ রাশি বা যে কোনো বায়ুতত্ত্বের রাশিতে যখনই চন্দ্র কানেক্টেড হয় তখনই শ্লেষ্মা জাতীয় সমস্যা আসতে চায়। চন্দ্র হচ্ছে জল, আর বায়ুতত্ত্ব রিলেট করা আমাদের ফুসফুসকে, যেখান থেকে বাতাসের আদান প্রদান ঘটে। তাহলে চন্দ্র যখনই বায়ুতত্ত্বের সঙ্গে অ্যাসোসিয়েটেড হবে তখনই শ্লেষ্মা, কফ কফ এর আর কি প্রবণতা দেখতে পাওয়া যাবে, এবং এইখান থেকেই আসে ব্রিদিং প্রবলেম অন্যতম কারণ। মানুষটার ক্ষেত্রে ষষ্ঠপতি সে হচ্ছে বৃহস্পতি, সে অবস্থান করে রয়েছে। বৃহস্পতিও একটা ভেজা ভেজা গ্রহ, সিক্ত গ্রহ বৃহস্পতি, সে বসে রয়েছে আর একটা বায়ু রাশিতে। যখনই একটা বায়ু রাশিতে বৃহস্পতি বসবে তখনই কিন্তু তার দৃষ্টি তিনটে বায়ুতত্ত্বের উপরেই পড়বে, ফলে বায়ুতত্ত্ব সম্পর্কিত রোগের প্রবণতা রয়েছে। হাতটা দেখলে পরে বুঝতে পারবেন যে পার্শিয়ালি জলতত্ত্ব এবং বেশিটা বায়ুতত্ত্বের প্রভাব রয়েছে। পৃথ্বী তত্ত্বের হাত কোনোভাবেই এটা নয়, কিছুটা অগ্নি অগ্নি ভাব রয়েছে, স্কোয়ার শেপ রয়েছে। ফলে জল তত্ত্ব এবং বায়ুতত্ত্বের সংমিশ্রণ এখানে প্রকট। জল তত্ত্বের যে ঘিজিমিজি ঘিজিমিজি রেখা দেখতে পাওয়া যায় সেটা এর মধ্যে নেই। আবার বায়ুতত্ত্বের মধ্যে যে ড্রাইনেস থাকে সেটাও এর মধ্যে নেই। ফলে না তো জল তত্ত্ব প্রকট হয়েছে, না তো বায়ুতত্ত্ব প্রকট হয়েছে। ভাগ্যরেখাটা দুর্বল হওয়ার জন্য স্ট্রাগল করে যাচ্ছে, বাট সাকসেস রেট বেশ কম। মোটামুটি পরিষ্কার হলো? তাহলে এই রেমেডি আমরা একে দেব, সেটা হচ্ছে ব্লু জারকান আর ইয়েলো পার্ল। পরের চারটায় আমরা চলে যাই। স্যার এগুলো উপরত্ন? না না, উপরত্ন কোথায়? ব্লু জারকান পিওর ইয়ে হিসেবে ইউজ করা যাবে। ব্লু জারকানকে আমরা রত্ন হিসেবে ইউজ করব। যদিও ব্লু জারকান হীরের সাবস্টিটিউট, কিন্তু ব্লু জারকানের যে কার্যকারিতা আমরা দেখতে পাই তাতে ব্লু জারকানকে আমরা রত্ন হিসেবে ধরতে পারি এবং রিয়েলি এফেক্টিভ। ব্লু জারকান, হোয়াইট জারকান এদেরকে আমরা নিতে পারি। এই আর একটা হাত, এই হাতটা হচ্ছে একটি মেয়ের হাত যার বয়স হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 27। এই হাতটার মধ্যে পিকুলিয়ারিটি কি দেখতে পাওয়া যাচ্ছে লক্ষ্য করুন। আমি চারটে হাত বেছে রেখেছি। হৃদয় রেখা স্যার, আর আয়ু রেখা, আর এই দুটোই তো সবচেয়ে বেশি ডিস্টার্ব মনে হচ্ছে। স্যার বুড়ো হ্যাঁ, আঙুলটা অনেকটা বড়, বুড়ো আঙ্গুলটা কিছুটা বড় রয়েছে, আর বুধের আঙুলটা অনেকটাই ছোট। বুধের আঙ্গুলটা অনেকটাই ছোট। আর একটা অদ্ভুত জিনিস রয়েছে, এই হাতটা স্ট্রেট নয়, কেমন একটা যেন হয়েছে। স্যার মাউন্ট গুলো থেকে ওপর পোর্শনটা মনে হচ্ছে যেন একটু উঁচু, তার মাঝখানটা মনে হচ্ছে কেউ বাড়ি মেরে দিয়েছে, আর হ্যাঁ শুক্রক্ষেত্রটা আবার উঁচু হয়ে গেছে। হ্যাঁ, এটা রয়েছে। আর একটা জায়গা রয়েছে, এই জায়গাটা, এই দুটো জায়গা হচ্ছে এই হাতটার মধ্যে রিয়েলি চিন্তা করবার মতন। হৃদয় রেখাটাকে যদি আমরা দেখি একটু এরকম টাইপের রয়েছে, আবার এখানে রয়েছে, এর মাঝখানটা যেন নেই, এরকম একটা ব্যাপার। শিরোরেখা সেটাও ডিস্টার্ব। আয়ু রেখা খুবই দুর্বল, এই পর্যন্ত এসছে, তারপরে প্রায় নেই বললেই চলে। ভাগ্য রেখা সে তো এখান থেকে বেরিয়ে উঠে আবার এদিকে ঢুকে গেছে। এই টাইপের মানুষের ক্ষেত্রে ডমিনেটেড হওয়ার প্রবণতা খুব বেশি। হরমোনাল ডিস্টারবেন্স মারাত্মক মাত্রায় থাকতে পারে, কারণ শুক্রটা একটা মেয়ের হাত হিসেবে শুক্রের জায়গাটা কিন্তু রীতিমতো পীড়িত।
তাহলে এই মানুষটার ক্ষেত্রে অন্য কিছু বিশেষ না দেখে আমরা যখনই এরকম টাইপের একটা হাত আসবে তখন আমরা এই শুক্রটাকে রেমেডি দেওয়ার চেষ্টা করব। কারণ এর হাতের বুড়ো আঙ্গুলটাকে যদি আমি দেখি, বুড়ো আঙ্গুলটা যেন সেপারেটলি এইখান থেকে স্টার্ট হয়েছে। লক্ষ্য করুন অদ্ভুত ভাবে বুড়ো আঙ্গুলটা স্টার্ট হয়েছে, সেটা হচ্ছে হাতের মাঝখান থেকে, এবং পুরো শুক্রক্ষেত্রটা এরকম এইখানে এইখানে এই সমস্ত জায়গাতে শুক্রক্ষেত্রটা ড্যামেজ হয়েছে, তাই না? তাহলে শুক্রটা এই মানুষটার ক্ষেত্রে ভীষণ রকম পীড়িত। এবার এর ক্ষেত্রে আমরা শুক্রের রেমেডি করতে পারি। নাম্বার 1, এইবার হচ্ছে গিয়ে যেহেতু মানুষটা মহিলা, এই জায়গাটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটা একটা মহিলার হাত। তাহলে মহিলার হাত হওয়ার সঙ্গে সঙ্গে এর ব্লাড সার্কুলেশন, এর কনসিস্টেন্সি, এর লড়াই করার মেন্টালিটি, সমাজে টিকে থাকবার ক্ষমতা, এইগুলো দেখতে গেলে আমাদেরকে এই জায়গাটাকে দেখতে হবে। এই জায়গাটা মানে হচ্ছে মঙ্গলের ক্ষেত্র। আপার মার্স, লোয়ার মার্স আর প্লেন অফ মার্স। তো আমরা এটাকে মঙ্গল হিসেবে ধরবো। তাহলে এই মঙ্গলের ক্ষেত্রটা, এই জায়গাটাকে আমাদেরকে ভালো করে দেখতে হবে এবং চেপে দেখতে হবে। যদি দেখি যে মঙ্গলের ক্ষেত্রটা কোনো কারণে ডিস্টার্ব হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু মঙ্গলের পাওয়ার দিতে হবে। মজার জিনিস হলো মঙ্গল এবং শুক্র এরা কিন্তু ইন্টার রিলেটেড। হরমোনাল ইমব্যালেন্স আর ব্লাড সার্কুলেশন এরা পরস্পরের সঙ্গে সম্পর্কিত। পৃথিবী, তার এক পাশে রয়েছে শুক্র, ঠিক আর এক পাশেই রয়েছে মঙ্গল। তো মঙ্গল আর শুক্র এদের মধ্যে একটা ইন্টার রিলেশনশিপ কাজ করে। যদি আমরা মঙ্গলকে পাওয়ার দিই, সেই ক্ষেত্রে পরোক্ষভাবে শুক্র সে কিন্তু বেনিফিটেড হতে পারে। ব্লাড সার্কুলেশন বাড়লো, শারীরিক সুস্থতা বাড়লো, ফলে ওই যে হরমোনাল ইমব্যালেন্স কাজ করছিল সেটা কিছুটা ব্যালেন্সড হয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। তাহলে এর ক্ষেত্রে আমরা শুক্রকে পাওয়ার দিতে পারি। এছাড়াও বৃহস্পতি, তাকেও ভাবনা চিন্তা করতে পারি। তো আলটিমেটলি রবি, সেই জায়গাটাও খুব পীড়িত, তাকে নিয়েও আমরা ভাবনা চিন্তা করতে পারি। বা মঙ্গলকে একটু রেডিশ টাইপের লালচে বা কালচে লাল টাইপের পলা দিয়ে রবি মঙ্গলকে একত্রে সাপোর্ট দিতে পারি। তাহলে এর ক্ষেত্রে আমরা রেমেডি হিসেবে এই জায়গাটাকে দেখব, আর সবচেয়ে বেশি যে জায়গাটাকে ফোকাস করব সেটা হচ্ছে এই জায়গাটা, যেটা হচ্ছে আমাদের শুক্র ক্ষেত্রটা। এই জায়গাটাকে ফোকাস না করলে কিন্তু হবে না। প্রতিবন্ধকতা এর জীবনে প্রচুর, জীবনে দাঁড়ানো কঠিন আছে, পরিশ্রম সাপেক্ষ, লড়াইটা প্রচুর মাত্রাতেই করতে হবে। আচ্ছা, আর এই হাত দেখে আর কারোর কিছু মনে হচ্ছে? কার- কারোর কোনো বক্তব্য? স্যার এনার ডান হাতেও কি এতই সমস্যা ছিল? এটা তো বাঁ হাত। একদম একদম কাছাকাছি। আর একটা হাতের ছবি আমার কাছে রয়েছে, কিন্তু সেটা আজকেই আমি কালেক্ট করেছি, কিন্তু যাকে পাঠাতে বলেছি সেবাটা আমাকে পাঠায়নি। ফোন করি ভদ্রলোককে। আচ্ছা, এই হাত নিয়ে আর কারোর কোনো রকম কোনো প্রশ্ন বা কোনো রকম বক্তব্য, মতামত?
শুক্রক্ষেত্রে স্যার তিলও আছে মনে না হচ্ছে। না, তিল নেই, তিল নেই, তিল নেই, ওটা কোনো কারণে দাগ পড়েছে। আচ্ছা লোকটা ফোন ধরছে না। আচ্ছা, আহ এই হাতের এই জায়গাটা বাদ দিলে বাকিটা মোটামুটি নর্মাল বা অ্যাবনর্মাল যাই বলি না কেন, এর ক্ষেত্রে ভাগ্যরেখাটা বেশ প্রমিনেন্টলি অ্যাবসেন্ট। ভাগ্যরেখা একটা থাকলে পরে ভালো হতো। তার জন্য এর কিন্তু বেটার জায়গাতে বা বেটার অ্যাচিভমেন্ট করা এটা কঠিন আছে। হাতের কোয়ালিটি বা হাতের যে স্ট্যামিনা, হাতের স্ট্রেংথ সেই লেভেলের নেই। আর হাতের রেখার গভীরতা গুলো কম। আর আয়ু রেখাটা স্পেশালি যেন এখানের পরে এসে কোথাও একটা হারিয়ে গেছে। তার মানে এটা না যে মানুষটা মরে টরে যাবে, মানুষটা সার্ভাইভ করবে, কিন্তু শারীরিক দিক থেকে অসুস্থতা অবশ্যই থাকবে। আচ্ছা, আর একটা বাকি রয়েছে, সেটাকে একটুখানি দেখলেই হবে। স্যার যে হাতটা দেখালেন ওটা শুক্র প্রতিকার বলতে কি হিরে? না, হিরেটা খুব কস্টলি হয়ে যাবে। আমরা আর কি হিরেকে নিয়ে প্রতিকারের থেকে জারকানকে দিয়ে প্রতিকার করাটা বেটার। জারকান ইউজ করতে পারেন, ওপাল। আমি ওপাল ইউজ করি না, বাট আপনারা ওপাল ইউজ করতে পারেন। ওপালে ভালো কাজ দেয়। অ্যাজ এ রেমেডি ওপাল হচ্ছে গুড স্টোন। যার কারণে ওটা শনি আর শুক্র একত্রে কাজ হয় না? যদি ব্লু হয়, যদি ওটা হোয়াইট হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র শুক্রের কাজ করবে। আচ্ছা, এই আর একটা হাত, এই হাতটাকে আগে পুরোটা ভালো করে দেখুন। খুব ভালো করে লক্ষ্য করুন। আমি আরো একটা হাতের ছবি আপনাদেরকে দেখাবো, তাহলে পরে বুঝতে পারবেন। মনে হয় ফোন করেছিল। হ্যালো, ও একটু পরে কল করছি। হ্যাঁ, আমি এখন ক্লাস করাচ্ছি। এইবার হচ্ছে গিয়ে আমরা যদি দেখি ডেস্কটপ থেকে, দেখাচ্ছি আর একটা হাত। এই দুটো হাতকে হচ্ছে গিয়ে পাশাপাশি লক্ষ্য করুন। এবার এই দুটো হাতের মধ্যে কি ডিফারেন্স আপনার মনে হচ্ছে সেটা একটুখানি বলুন। কাঠিন্য, নমনীয়তা, সিক্ত হাবভাব, বা হচ্ছে গিয়ে স্কোয়ার শেপ, স্টিফনেস, রিজিডিটি, যা যা মনে হচ্ছে। দুটো হাতকে ভালো করে লক্ষ্য করলে একটা জিনিস চোখে পড়বে, সেটা হচ্ছে একটা হাত হচ্ছে একটু স্ফীত টাইপ, আর একটা হাত হচ্ছে গিয়ে একটু ফ্ল্যাট টাইপ। এই হাতটা, এর মধ্যে মাউন্ট গুলো যেন ফোলা ফোলা, এর মধ্যে যেন একটা স্ফীত ব্যাপার রয়েছে। এইরকম হাতের মানুষজন, এদের পক্ষে সাকসেসফুল হওয়ার রীতিমতো কঠিন। জীবনে প্রচুর কিছু এসেও এরা সেগুলো অর্জন করতে পারেন। হাতের মধ্যে দেখুন একটা ওই ভেজা ভেজা টাইপের ভাব মনে হচ্ছে।
বুঝতে পারছেন কিনা জানি না, ভালো করে দেখলে পরেই মনে হবে যে হাতটা কেমন ভেজা ভেজা টাইপের। হ্যাঁ, বোঝা যাচ্ছে। লক্ষ্য করলে পরে বুঝতে পারবেন যে হাতটা একটু ভেজা ভেজা। নিজেদের হাতের সঙ্গে খেয়াল করে দেখুন, মিলিয়ে দেখুন যে এই ভেজা ভেজা টাইপের আপনাদের হাত নয়। এই ভেজা ভেজা থাকবার কারণে এর কিন্তু কনসিস্টেন্সি, স্ট্যামিনা, ধরে রাখা, কোনো একটা বিষয়কে নিয়ে এগোনো এবং সেখানে লেগে থাকা, তার সঙ্গে সঙ্গে ভাগ্যের সাপোর্ট, এইগুলোর অভাব দেখতে পাওয়া যাবে। মজার জিনিস, এই মানুষটার ক্ষেত্রেও প্রমিনেন্ট ভাগ্যরেখা নেই। একটা ভাগ্যরেখা এখান থেকে মতো শুরু হয়েছে, হয়ে এখানে গিয়ে দুটো ভাগ হয়েছে, কিন্তু তার মধ্যেও কাটা কুটি, ভাঙা চোরা ইত্যাদি ইত্যাদি নিয়ে থেমেছে। তারপরে এখানে একটা মরা টাইপের কি একটা বেরিয়েছে, কিন্তু সেটাকে আমরা পুরোপুরি ভাগ্যরেখা বলতে পারছি না। তো এই যে হাতের অবস্থা, এই মানুষটার জন্য আমাদের সবার আগে কনসিস্টেন্সি নিয়ে আসতে হবে, একটা রিজিডিটি নিয়ে আসবার চেষ্টা করতে হবে। তো এই টাইপের যদি আমরা হাত দেখতে পাই, এই ক্ষেত্রে রক্তপ্রবাল বা রুবি, এইগুলো কিন্তু ভালো রেজাল্ট দেবে। এই মানুষগুলোর উপরে চন্দ্রের প্রভাব মারাত্মক বেশি। চন্দ্রের প্রভাব বেশি হওয়ার কারণে এরা প্রচন্ড ইমোশনাল। ছোট্ট ছোট্ট কারণে মানসিক দিক থেকে বিরাট চাপের মধ্যে পড়ে যাবে এবং মানসিক হতাশা, অবসাদ, দুঃখ, কষ্ট ইত্যাদিতে ভুগবার প্রবণতা অনেকটাই বেশি। এর মধ্যে যদি একটা ভালো ভাগ্যরেখা থাকা উচিত ছিল, কারণ অনেক রেখা রয়েছে, একটা ভাগ্যরেখা থাকলে তো দোষ কিছু হতো না। এরকম যদি একটা ভাগ্যরেখা থাকতো, তাহলে পরে এই মানুষটার কিন্তু উন্নতিটা হতো, যেভাবেই হোক উন্নতি হতো। এই ভাগ্যরেখা যদি আরেকটু বড় হতো, মোটামুটি এরকম লেভেলের হতো, তাহলে স্পিরিচুয়াল ফিল্ডে ব্যাপক উন্নতি হতো। কিন্তু দুঃখের সঙ্গে বলতে আমরা বাধ্য হব যে এর কিন্তু ভাগ্যরেখাটা সেই লেভেলের হয়নি। হাতে রেখার গভীরতা তো স্বাভাবিকভাবেই কম, বুড়ো আঙ্গুলটা একটু থ্যাবড়া মতো, আর বাকি যে এই যে করতল যেখান থেকে রেজাল্ট পাওয়া যাবে, এই করতলের মধ্যে যেন ধারণ ক্ষমতার একটা অভাব রয়েছে। এইখানে যে করতল একটা রয়েছে আর পাশাপাশি আরেকটা করতল, দুটোকে আপনারা ধরলে পরেই এই যে করতল আর এই যে করতল, এর মধ্যে যে হার্ডনেস রয়েছে, এই করতলের মধ্যে কিন্তু সেই হার্ডনেস একটুও নেই। এই করতল কিন্তু অনেক বেশি সফট, অনেক বেশি স্মুথ টাইপের। একটা মানুষের পৃথিবী থেকে নেওয়ার জন্য, ধারণ করবার জন্য যে স্টেবিলিটি দরকার, তার অভাব রয়েছে এই মানুষটার ক্ষেত্রে। আর একটা মজার জিনিস হচ্ছে, আগে আমরা যে হাতটা দেখলাম, এই বুড়ো আঙ্গুলের যে শুরু, সেইটা কিন্তু অনেকটাই ভেতর থেকে হয়েছে। ফলে শুক্র ক্ষেত্রের প্রপার যে ডেভেলপমেন্ট, সেইটা কিন্তু এই হাতের ক্ষেত্রে অ্যাবসেন্ট। এবার এর বয়স হচ্ছে গিয়ে অ্যাপ্রক্সিমেটলি 28। স্যার, রাহু ক্ষেত্রে কি ওটা তিল কোনো না এমনি? না না, তিল না। আরে হাতের রেখাগুলো দেখছি যে শিরোরেখা বা হৃদয় রেখার শেষ প্রান্তগুলো কিন্তু খুব ছুঁচলো মনে হচ্ছে। হ্যাঁ, ছুচলো, এবং প্রত্যেকটা রেখা একটু ছুচলো টাইপ। হুম। তাহলে এই মানুষটার ক্ষেত্রে রেখাগুলোর থেকেও গ্রহগুলো হচ্ছে গিয়ে বেশি দুর্বল। তাহলে এই যে এই শুক্র ক্ষেত্রটা এতটাই ড্যামেজ, এর ক্ষেত্রে যা বয়স, তাতে ম্যারিড লাইফ, প্রসপারিটি, টাকা পয়সা, এই সমস্ত জিনিসের দিকেই আমাদের নজর দিতে হবে। তাহলে এখানেও কিন্তু আমরা শুক্রকে নিয়েই এগোবো। আর এই ক্ষেত্রে আর একটা সাবজেক্টকে আমরা দেখতে পারি, সেটা হচ্ছে এই ক্ষেত্রটা, অর্থাৎ রবির ক্ষেত্র। রবির ক্ষেত্র, এই জায়গাটাকে নিয়েও ভাবনা চিন্তা করা যেতে পারে। স্পেশালি রবির ক্ষেত্রটা কেমন একটা গর্ত মতন হয়ে গেছে, তো এই জায়গাটাতে রবির কে আমরা পাওয়ার দিতে পারি। তাহলে রবি এবং শুক্র দুটো সেপারেট হাতে আমরা একে পাওয়ার দিতে পারি। এবার আমাদের ঘোড়ারির লগ্ন যদি চেঞ্জ হয়ে গিয়ে থাকে, সেটাকে আমরা একটু দেখি। টাইম এগিয়ে গেছে, ফলে লগ্নটা চেঞ্জ হতে পারে না, কর্কটই রয়েছে। কর্কটে রয়েছে, কিন্তু নক্ষত্রটা চেঞ্জ হয়েছে।
নক্ষত্রটা আগেরটা ছিল পুষ্যা, এখন নক্ষত্র হয়ে গেছে লগ্নের নক্ষত্র অশ্লেষা। এটা একদিক দিয়ে ভালো, খারাপ কিছু নয়। দেখি আমাদের ইয়ে গেল কিনা। ও, ভদ্রলোক মিসড কল দিয়েছে আমার, তার থেকে হাতটা নিই, হাতটা আমাদের দরকার। স্যার হ্যাঁ বলুন। বলছি এখানে আপনি বললেন ধরেন এক এই second, রবি ফোন ক্ষেত্রে ধরেছে। হুম হ্যাঁ সচিদা, হ্যাঁ বলছি ওই হাতের ছবিটা একটু পাঠাও না। এ বাবা, ডিলিট হয়ে গেছে। ও থাকবে, তাহলে আর বলতে হবে না, দেখতাম ভালো করে। ঠিক আছে, পরে কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। ঠিক ঠিক, ওকে ওকে, একদম। তো সে তো বলছে ডিলিট করে দিচ্ছে। যাই হোক, ডিলিট করলে তো কিছু করার নেই। স্যার হ্যাঁ বলুন। আপনি যেটা বলছিলেন যে ধরুন আমরা একে রবির একটা দিলাম, প্রতিকার করলাম, আর শুক্রের একটা প্রতিকার করলাম। হ্যাঁ। এবার এর অরিজিনাল হরোস্কোপ তখন রিড করে দেখা গেল কি আমরা অষ্টম পতিকে পাওয়ার দিয়েছি কিংবা দ্বাদশ পতিকে পাওয়ার দিয়েছি, এইরকম কি হতে পারে কখনো? বা হলে একদম একদম, অবশ্যই হতে পারে। যদি হচ্ছে গিয়ে হরোস্কোপ পাই, তাহলে পরে হচ্ছে হরোস্কোপটাকেই আমরা দেখব, আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে বাকিদেরকে আমরা ভাবনা চিন্তা করব। কিন্তু যদি হরোস্কোপ না থাকে, তখন যদি রেমেডি করতে হয়, তাহলে পরে আমরা এই প্রসেসে যাব। আদারওয়াইজ আমরা ওই একেবারে ইয়েতেই যাব, আচ্ছা, মানে মানে আদারওয়াইজ আমরা মানে এই সিস্টেমের উপর বেস করেই প্রতিকার করব। পুরোপুরি পুরোপুরি। হুম, যদি আমাদের কাছে হরোস্কোপ থাকে, তাহলে হরোস্কোপ হচ্ছে গিয়ে সবার আগে দেখতে হবে। আচ্ছা যদি স্যার, কখনো হরোস্কোপ না থাকে, তখন আমরা এই হোরারি বা এই সমস্ত দেখব। আর হাত দেখে রেমেডি করাটা রীতিমতো রিস্কি। যারা হাত টাত দেখে রেমেডি করেন, তারা হচ্ছে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই খুব কম দামি রেমেডি প্রেসক্রাইব করেন। ডুপ্লিকেট ওই মুনস্টোন, লো কোয়ালিটি গোমেদ, এই সমস্ত দিয়ে থাকেন। তার জন্য আমাদের টেনশন লেভেলটা একটু কমই হয়। কিন্তু যদি ওনারা খুব ভালো রেমেডি দিতেন হাত দেখে, তাহলে কিন্তু মুশকিলেই পড়তো নেটিভ জাতকের পক্ষে, সমস্যা চলে আসতো। আচ্ছা আরেকটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে আমি যে কোনো একটা প্ল্যানেটকে রেমেডি করলাম, হুম সাপোজ আমি রবির রেমেডি করছি, হুম। তো রেমেডি করা মানে কি সেই জায়গাটায় রবিকে কি পাওয়ার আপ করা হয় না রবি, মানে এই জায়গাটা একটা আমার কনফিউশন আছে। এবার ঘটনাটা যেটা ঘটে, আমাদের গ্রহরা তো গোচরে মুভমেন্ট করার সময় ফল দেয়। হুম, তো এই যে গোচরকালে গ্রহদের মুভমেন্ট, এই সময় যাতে আমরা সুফল পাই, তার জন্য গ্রহটাকে আমরা বলবত্তা দিয়ে থাকি। এবার এই যে বলবত্তা দেওয়ার পদ্ধতি, এই পদ্ধতিটার মধ্যেই রয়েছে কিছু ডিস্টারবেন্স। হুম, তো এই ক্ষেত্রে যদি আপনাদের মনে হয় যে এটাকে একটু স্ট্রংলি পাওয়ার দিতে হবে, হুম, তাহলে হচ্ছে গিয়ে, বা পাওয়ার দিতে হবে, তাহলে একটু বড় সাইজের রেমেডিতে যেতে হবে। কিন্তু যদি আমরা মনে করি যে এর ফলকে একটু বাড়ানো দরকার, বা এর ফল একটু বা একটু তুষ্ট করা দরকার, সেই ক্ষেত্রে আমরা একটু ছোট সাইজের রেমেডিতে যাব। তখন কিন্তু আমরা বড় রেমেডিতে যাব না। আচ্ছা, মানে একটা রবিকে প্রতিকার করলাম, রবিকে আমি চুনি দিলাম, তাহলে রবি হয়তো গিয়ার আপ হলো বা সে পাওয়ার পেল। হ্যাঁ, তাহলে এবার এই মানুষটার এবার ক্ষেত্রে যদি হাত হ্যাঁ, থেকে দিতে হয়, আমরা ৩-৪ ক্যারেটের উপরে উঠবো না। এবার যদি দেখি যে এই মানুষটার লগ্নতে সিংহ লগ্ন, হ্যাঁ, রবি মোটামুটি একাদশে বসে আছে মিথুনে, তো সেই ক্ষেত্রে আমরা রবিকে পাওয়ার দেওয়ার জন্য আটরতি নরতি লাগিয়ে দিতে পারি। আচ্ছা, এবার দেখা গেল যে আমি রবিকে পাওয়ার দিচ্ছি, ভুল করে আমি রবিকে পাওয়ার দিয়েছি, আর রবি কোনো অষ্টমপতি গ্রহকে আমি পাওয়ার দিয়ে ফেললাম,
তাহলে তো অষ্টমপতি গ্রহ বেশি পাওয়ার পেয়ে গেলে সে তো আরো ডিস্ট্রাকটিভ হ্যাঁ হবে। হ্যাঁ, তখন হচ্ছে ওই জন্য হাত দেখে আমাদের আর কি ছোটখাটো পাওয়ার দিতে হবে। আহ, হাত দেখে আর কি ওই খুব পাওয়ারফুল রেমেডি না হুম। দেওয়াটাই ঠিকঠাক। ঠিক ঠিক স্যার। স্যার যে কোনো মানুষের ক্ষেত্রে ওই রথিটা কিভাবে কি সিলেকশন করবো? নর্মালি হচ্ছে গিয়ে এই ট্রান্সপারেন্ট স্টোন গুলো 10 কিলোতে 1 রতি হিসেব করে করা হয়। নর্মালি। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন, যে ধরুন কারোর অষ্টমপতি গ্রহের দশা চলছে, হ্যাঁ হ্যাঁ, সেই অষ্টমপতি আপনি বলেছিলেন যে যখন আমরা এর আগে একটা ক্লাসে আপনি বলেছিলেন যে যখন আমরা কাউকে পাওয়ার দেব, কোনো প্রতিকার করব, আমরা রানিং দশাটাকে একটা প্রতিকার করতে পারি, হুম হুম লগ্ন পঞ্চম নবম তার মধ্যে কাউকে একটা প্রতিকার করা যায়। হুম। হ্যাঁ, তো এবার দেখা গেল রানিং দশা আমার অষ্টমপতির দশা চলছে, তাহলে সেইখানে কি অষ্টমপতির দশাকে প্রতিকার করা যায়? না, এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে অষ্টমপতির প্রতিকার অ্যাভয়েড করাটাই শ্রেয়। তার মধ্যে যদি অষ্টমপতিকে পাওয়ার দিতেই হয় তাহলে সেই ক্ষেত্রে অষ্টমপতির পাওয়ার কিছু কম করে আমাদের লগ্নপতি, নবমপতি বা যাকে পাওয়ার দিলে পরে বেনিফিট আসবে সেরকম কোনো গ্রহকে পাওয়ার দেওয়া উচিত। আচ্ছা, ঠিক, ওকে স্যার। আচ্ছা, আর কোনো প্রশ্ন? স্যার ওই জায়গাটা ঠিক বুঝলাম না, রথি সিলেকশনটা মানে ওটা কি এজের উপর ডিপেন্ড করবে? না না, এজের ওপর না, মোটামুটি 10 কিলো ওজনে ট্রান্সপারেন্ট স্টোন, সেটা হচ্ছে গিয়ে 1 রতি করে আমরা দেবো, 1 ক্যারেট বা 1 রতি করে দেবো। তাহলে কারোর ওজন যদি 50 কিলো হয় তাহলে তাকে আমরা 5 রতি পোখরাজ সিলেক্ট করতে পারি। এবার যদি পোখরাজের কোয়ালিটি খুব ভালো হয় তাহলে সেই ক্ষেত্রে পোখরাজের সাইজটা একটু আমরা কমেও যেতে পারি। এবার অনেক সময় দেখতে পাওয়া যায় যে এই স্টোন গুলো এইগুলো হচ্ছে গিয়ে এই সাইডগুলোকে বাদ দিই। না না, এই দাগগুলো থাকবে না। এবার এই ক্ষেত্রে একটা সময় দেখতে পাওয়া যায় যে 5 রতির স্টোন ছোট সাইজ, আবার হতে পারে যে 4 রতির স্টোন তার টেবিলটা অনেক বড়, তাহলে সেই ক্ষেত্রে ওই 4 রতির স্টোন যার টেবিলটা বড় সে কিন্তু বেশি এফেক্টিভ হবে। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। বুঝতে পারলাম? কোনো কোনো সময় দেখতে পাওয়া যায় যে ছোট্ট স্টোন কিন্তু তার টেবিলটা বড়, সেই স্টোন গুলোকে আমরা প্রেফার করব। আর একটা জিনিস স্টোন সিলেকশনের ক্ষেত্রে দেখতে হবে যে স্টোনের তো নিচের দিকটা ছুঁচলো মতো হয়, সরু মতো হয়ে যায়, তাহলে এই যে স্টোনের যে দিকটা ছুঁচলো মতো এই দিকটা যেন সিমেট্রিক থাকে, অর্থাৎ কোনো একটা দিকে ঢাল হয়ে চলে এসছে, এইরকম স্টোনকে আমরা অ্যাভয়েড করব। মোটামুটি সব দিক সমান এইরকম টাইপের স্টোনকে আমরা নেওয়ার চেষ্টা করব, তাদের থেকে কিন্তু বেশি রেজাল্ট পাবো। আর কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে আমরা একটুখানি কনক্লুশনে আসি। প্রথম জিনিস হচ্ছে গিয়ে হাত দেখে রেমিডি যতটা সম্ভব চেষ্টা করতে হবে অ্যাভয়েড করবার। 1 নম্বর কথা, যদি হাত দেখে আমাদের রেমিডি করতেই হয়, যদি করতেই হয় এমন কোনো সিচুয়েশন আসে যে আমাদেরকে হাত দেখতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা হাতের সঙ্গে সঙ্গে হোরারি এইটার উপরে কিন্তু বিরাটভাবে ডিপেন্ড করব। হুটোপাটা করে আমরা রেমিডি সিলেকশনের মধ্যে যাব না, সময় নেব, ধীর স্থির ভাবে আমরা রেমিডি সিলেকশনে যাব। 3 নম্বর যেটা খেয়াল করতে হবে যে হাতে সাধারণত একদম দুর্বল বা অতিরিক্ত সবল কোনো গ্রহ মনে হলে তার রেমেডি দেওয়ার চেষ্টা করব না। 4 নম্বর পয়েন্ট হলো দেখতে হবে যে মানুষটা কি প্রবলেমে ভুগছে এবং সেই প্রবলেমটার সঙ্গে অ্যাসোসিয়েটেড কোন গ্রহ রয়েছে, সেই গ্রহটা হোরারিতে কতটা কি খারাপ অবস্থায় রয়েছে, সেই গ্রহটার আমরা রেমেডি করবার চেষ্টা করব। যেমন কারোর আমাদের দেখে মনে হচ্ছে যে মানুষটার
বৃহস্পতিটা খুব খারাপ। মানুষটার বৃহস্পতিটা খুবই পীড়িত অবস্থায় রয়েছে, এরকম টাইপের একটা বিষয় যদি মনে হয়, তাহলে পরে আমরা বৃহস্পতির রেমেডি করব। কিন্তু যদি দেখি তার থেকে কথাবার্তা বলে যে তার রক্তাল্পতা হয়েছে, তাহলে কিন্তু বৃহস্পতির রেমেডি খুব একটা এফেক্টিভ হবে না। এই ক্ষেত্রে তার রক্তাল্পতার জন্য মঙ্গলের রেমেডি করতে হবে। যদি আমরা দেখি যে তার পুষ্টির সমস্যা হচ্ছে, পুষ্টির সমস্যা কিন্তু শনির ক্ষেত্রটা দুর্বল মনে হলো, তাহলে যদি আমরা শনির রেমেডি করি, শনি কিন্তু পুষ্টি সমস্যার সমাধান বিশেষ একটা করতে পারবে না, বরঞ্চ শনি কর্মক্ষেত্রের সমস্যার সমাধান করতে পারে। কিন্তু যদি পুষ্টির সমস্যার সমাধান করতে হয়, তাহলে কিন্তু আমরা শনির রেমেডি করলে অ্যাডিকুয়েট রেজাল্ট পাবো না। তখন আমাদের চন্দ্র, কেতু, মঙ্গল এদের রেমেডি করতে হবে। কারোর একজনের অতিরিক্ত টাকা পয়সা খরচা হয়ে যাচ্ছে, তাহলে আমি আর কি তাকে একটা রাহুর রেমেডি করিয়ে দিলাম, তখন কিন্তু সে আরো বিপদে পড়বে, সমস্যা তার বাড়বে। তার ক্ষেত্রে রেমেডি করতে হবে পোখরাজের। একজন মানুষের আমরা কুণ্ডলী টুণ্ডলী দেখে বুঝতে পারলাম যে উপচয় স্থানে রাহু রয়েছে, 3, 6, 10, 11, রাহুর ক্ষেত্রটা বেশ স্ট্রং। লোকটা বারংবার ভুল কাজ করছে, বন্ধু ভাগ্যের থেকে পীড়িত হচ্ছে, বারংবার নানা রকম সমস্যার মধ্যে পড়ছে। তো এইরকম টাইপের যদি মানুষ হয়, সেই ক্ষেত্রে আমরা রাহুর রেমেডি করতে পারি। রাহুর সিঙ্গেল রেমেডি মানে শুধুমাত্র একটা গোমেদ, ভেরি ভেরি রিস্কি, ভীষণ ভীষণ রকমের বিপজ্জনক হচ্ছে গিয়ে রাহুর রেমেডি। আর কোনো প্রশ্ন? আর কোনো কোয়ারিজ রয়েছে? স্যার এই রত্ন ধারণ করার আগে একটা শোধন পদ্ধতি যে থাকে স্যার, ওইটা নিয়ে একটু বললে ভালো হতো। শোধন পদ্ধতি এটা হচ্ছে গিয়ে ঠাকুরমশাইয়ের কাছে নিয়ে গেলে পরেই ঠাকুরমশাই শোধন করে দেবেন। প্রত্যেকটা রত্ন শোধনের জন্য কিছু বিশেষ দ্রব্য রয়েছে, সেগুলো আমি গ্রুপে দিয়ে দেবো, একটুখানি কোশ্চেনটা লিখে দিলেই আমি গ্রুপে দিয়ে দেবো। আমার এক্ষুনি সবগুলো মনে নেই, কোনটা নাকি করমচার জলে শোধন করতে হয়, এরকম কি সব আছে, তো সেগুলো আমার সবকটা মনে নেই। আর শোধন করার আরেকটা ভালো উপায় হচ্ছে গিয়ে ভালোভাবে পরিষ্কার করে ওই রত্নটার ওপরে জপ করা। এই জবটা আমরা কন্টিনিউ করতে পারি, জবটা করে আমরা রত্নগুলোকে প্রপার ওয়েতে শোধন করতে পারি। স্যার জব করা বলতে বুঝলাম জব না। করা বলতে পারে গ্রহদের স্তোত্র রয়েছে, যদি গ্রহদের স্তোত্র আমাদের কাছে না থাকে, তাহলে আমরা করব যেটা, সেটা হলো গিয়ে নবগ্রহ স্তোত্রে গ্রহদের যে মন্ত্র রয়েছে, সেই মন্ত্রটা আমরা করতে পারি। কতবার করব সেটারও একটা চার্ট আছে, সেটাও একটু গ্রুপে লিখে দিলেই আমি দিয়ে দেবো। আচ্ছা, আর কোনো প্রশ্ন? স্যার রাহুটা বললেন, কেতুটা একটু বললেন স্যার। কেতুর কোনটা বলবো? রাহু বললেন যে প্রতিকারটা না হওয়াই ভালো, যে কন্ডিশনটা বললেন। কেতুর ক্ষেত্রে কিন্তু প্রতিকার আমরা দিয়ে থাকি বিভিন্ন ক্ষেত্রে। মজার জিনিসটা হচ্ছে কেতুর জন্য আমরা যে দিই, কি বলে, ক্যাটসাই দিই, ক্যাটসাইয়ের সংকেত মানে ক্যাটসাইয়ের কেমিক্যাল ফরমেশন আর পান্নার কেমিক্যাল ফরমেশন অনেকটাই কাছাকাছি। ফলে গ্রিনিশ ক্যাটসাই বা গোল্ডেন ক্যাটসাই এগুলো কিন্তু সাধারণত কিছুটা বুধকেও সাপোর্ট দেয়, পার্শিয়ালি বুধকেও সাপোর্ট দেয়। তো এই কারণে আমরা যখন ক্যাটসাই প্রেসক্রাইব করি, তখন বহু ক্ষেত্রে বা অ্যাস্ট্রোলজার বা ক্লায়েন্ট বুঝতেই পারেন না, তারা ভাবেন যে কেতুর কাজ হচ্ছে, কিন্তু কাজটা হয় হচ্ছে বুধের। এবং এই বুধের কাজ যখন হয়, তখন কিন্তু তাদের ব্যবসা, প্রতিবন্ধকতা, ডিস্টারবেন্স এগুলো থেকে ওরা রিলিফ পান। কিন্তু উনি ভেবে নিয়েছেন যে উনি কেতুর জন্য রেমেডি করলেন, কিন্তু দেখা গেল যে রেমেডিটা অ্যাকচুয়ালি কাজ করেছে বুধের হয়ে। তো এইরকম ঘটনা আমরা প্রচুর সময় দেখতে পাই। দেখা গেল বুধের দশা চলছে, একটা ক্যাটসাই দিয়ে দিয়েছে এবং সত্যি খুব ভালো কাজ হয়ে গেল।
তো এরকম টাইপের ঘটনা দেখতে পাওয়া যাবে। কেতুকে আমরা কখন কখন দেব? যখন বারংবার ব্লকেজ আসছে জীবনে, বেশ কিছু সময় গুপ্ত শত্রু, বোঝা যাচ্ছে না, পেছনে কনস্পিরেসি করে যাচ্ছে, বলছে না কি ঘটতে চলেছে, কিন্তু হচ্ছে গিয়ে আহ করে দিচ্ছে। সামনে একরকম ভাব দেখাচ্ছে, পেছনে আর এক রকম ভাব দেখাচ্ছে, সঙ্গে এমন এমন কিছু কাজকর্ম হচ্ছে যার কোনো লজিক নেই। তো এইরকম সিচুয়েশন যখন হয়, তখন মানুষ ক্যাটসাই পড়তে পারে। আর ক্যাটসাই, গোমেদ, চুনি এরা যদি খুব ভালো কোয়ালিটির হয়, তাহলে কিন্তু ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায়, একদম সঙ্গে সঙ্গে রেজাল্ট পাওয়া যায়। আমরা যারা অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করি, আমরা সাবকনশিয়াস মাইন্ডকে ডেভেলপ করবার জন্য ক্যাটসাই পড়তে পারি। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু স্পিকিং পাওয়ার এগুলো বাড়ে। আর ওই একটা কথা বললাম যে ক্যাটসাই পড়লে পরে বুধেরও কিছুটা উপকার হয়ে যায়। তো সেই কারণে আমাদের কথাবার্তা বলবার ক্ষমতা, সেখানেও কিন্তু ডেভেলপমেন্ট চলে আসে। পেটের সমস্যা থেকে ভালো সাপোর্ট দেয় ক্যাটসাই, কারণ আমাদের কেতু হাতের যে জায়গাটাতে রয়েছে, সেই জায়গাটা কিন্তু আমাদের পুরো পৌষ্টিক তন্ত্রকে নির্দেশ করে। যারা অকুপাংচার করেন তারা খেয়াল করবেন বা তারা জানবেন যে ওই জায়গাগুলোতেই হচ্ছে গিয়ে প্রেশারাইজ করা হয় যদি পেটের সমস্যা হয় সেই ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে পেটের সমস্যা, কন্টিনিউয়াস পেটের সমস্যা, সেই জায়গাতে আমরা কেতুর জন্য ক্যাটসাই পড়তে পারি। কেতুর আর একটা অদ্ভুত রেমেডি আছে, এটা একটা বেআইনি রেমেডি, সেটা হচ্ছে গন্ডারের শিং। যদি কেউ কখনো সুযোগ পেয়ে যেতে পারেন, খোঁজাখুঁজি করে কোনো সময় পাওয়া যায়, সেই ক্ষেত্রে গন্ডারের শিংয়ের খণ্ড, সেটাও কিন্তু ক্যাটসাইয়ের মতোই কাজ করে এবং কেতুর ভীষণ ভালো রেমেডি করে দেয়। আর কেটে কুটে যখন সাইজ করে আংটি বানিয়ে পরা হয়, তখন আইডেন্টিফাই করা যায় না যেটা কোনো স্টোন মুক্ত না হচ্ছে গিয়ে গন্ডারের শিং। বসরাই মুক্তোর মতো দেখতে লাগে। সৌম্যব্রত বাবুর বাড়ির আশেপাশে বোধহয় গন্ডার পাওয়া যেতে পারে। না, আমার বাড়ি থেকে অনেক দূরে স্যার। ঘোরে? না না, আমার বাড়ি থেকে অনেক দূরে। আচ্ছা আচ্ছা। আসাম আসাম টাসাম এলাকাতে, আসাম ওই জলদাপাড়া ওই সমস্ত জায়গায় বোধহয় গরুমারাতেও ভালো গন্ডার আছে। গন্ডার আছে। তো ওইখানে কোনো কোনো সময় গন্ডারের শিংয়ের একটা অংশ পড়ে যেতে দেখতে পাওয়া যায়। তো আদিবাসীদের কাছে ওই রকম পাওয়া যায়। আমি দেখেছি একজনের কাছে বেশ একটা ওই ইঞ্চি তিনেক মতো একটা পিস। তো সেইটাকে সে ভালো দামে বিক্রি করে খন্ড খন্ড কেটে। ওই জঙ্গলে পুজো পাঠ করতে গিয়েছিল, পেয়ে গেছে, নিয়ে চলে এসছে। আচ্ছা। আচ্ছা, আর কোনো প্রশ্ন? রেমেডি স্যার ধরুন, ওরিয়েন্টেড। হ্যালো হ্যাঁ, হ্যালো। স্যার, মনে করো ধর হচ্ছে কোনো একটা ভাবের অধিপতি সে দুস্থানে আছে, হুম। আবার দুস্থানের অধিপতি সেই ভাবেতে আছে, প্লাস তার সঙ্গে রাহু বা কেতুকে ওটা কানেক্ট করছে, এই ক্ষেত্রে কাকে রেমেডি দেওয়াটা উচিত হবে স্যার? বুঝতে পারলাম না। ধরুন কোনো একটা শুভ ভাবের অধিপতি হুম। সে 6, 8, 12-তে গিয়ে বসেছে, হ্যাঁ। আবার আবার সেই সাথে সেই ভাবটাতেই কোনো একটা 6, 8, 12 ভাবের অধিপতি এসে বসেছে, হুম। আবার সেই ভাবটাতে শুভ ভাবটাতেই আবার রাহু কেতু কানেক্ট করেছে, তাহলে স্যার এক্ষেত্রে রাহু কেতুকে কানেক্ট পাওয়ার দিতে হবে নাকি ওই শুভ ভাবপতিকে পাওয়ার দিতে হবে? এইরকম যদি সিচুয়েশন আসে, তাহলে আমরা সবার আগে ওই ভাবের অধিপতিকে পাওয়ার দেব। এবার যদি মনে হয় যে আমাদের রাহু বা কেতুকেও পাওয়ার দিলে ভালো কাজ হতে পারে, তাহলে রাহু বা কেতুকে আমরা অল্প পাওয়ার দেব। ধরে নেওয়া যেতে পারে 3 ক্যারেট গোমেদ, 4 ক্যারেট গোমেদ, বা হচ্ছে গিয়ে তার কেতুকে যদি পাওয়ার দিতে চাই তাহলে 2 ক্যারেট ক্যাটসাই, এরকম ছোট সাইজ দেব। কিন্তু ভাবাধিপতিকে আমরা সবসময় বাঁচিয়ে রাখবো, কারণ রাহু কেতুকে পাওয়ার দিতে গিয়ে আমরা ভাবকে নষ্ট করব না। বোঝা গেল? হ্যাঁ স্যার, বোঝা গেল। হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি যদি মনে করুন লগ্নপতির প্রতিকার দেওয়া হবে,
হ্যাঁ সেই লগ্নপতির ট্রানজিট পিরিয়ডে মানে কোনো দুস্থানে আছে, অষ্টম বা দ্বাদশ বা ষষ্ঠ স্থানে আছে, হুম তো ওই পিরিয়ডে কি মানে প্রেসক্রাইব করা যাবে লগ্নপতির প্রতিকার, হ্যাঁ বিশেষ লগ্নপতিকে করে আমরা যে শনি কোনো বা সময় বৃহস্পতি যাদের? লগ্নপতিকে আমরা সবসময় পাওয়ার দিতে পারি। লগ্নপতি যদি দুস্থানে থাকে, লগ্নপতি দুস্থানে থাকলেও তার বলবত্তা বৃদ্ধির জন্য পাওয়ার দিতে পারি, লগ্নপতিকে পাওয়ার দেওয়া যাবে। এইবার দেখা গেল লগ্নপতি সে হচ্ছে কি, ধরে নিচ্ছি কারোর সিংহ লগ্ন, তো সিংহ লগ্নে লগ্নপতি অষ্টমে রয়েছে মানে মীন রাশিতে রয়েছে, আর বা হচ্ছে কি আমরা দেখলাম সিংহ লগ্নে রবি রয়েছে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, তার মানে ষষ্ঠপতি, ষষ্ঠ সপ্তম অষ্টম এদেরকে কানেক্ট করে রবি বসে রয়েছে। তখন আমি চেষ্টা করব রবিকে খুব পাওয়ারফুল রেমেডি না করতে, ওই সময় রবিকে পাওয়ার দেওয়াটা রিস্কি হতে পারে। তার বদলে আমরা বৃহস্পতি কিংবা মঙ্গল এদেরকে পাওয়ার দিতে পারি, আর রবির জন্য আমরা স্তোত্র পাঠ, সূর্য প্রণাম এই সমস্তগুলো করাতে পারি। স্যার ওই যে 10টা হাতের ছবি উপর আপনি যেটা টাস্ক দিয়েছেন, হ্যাঁ ওটা তো ওই কেউ যে দেননি। না বলছি যে আপনি ডিসেম্বর মাসের মধ্যে দিতে বলেছেন, হুম তো ওই আপনি যে লিখছেন না অ্যাডব ফটোশপে, হ্যাঁ একটু স্টেপ গুলো একটা যে কোনো হাতে যে আপনি লিখছেন একটু স্টেপ গুলো একটু বলে দেবেন? হ্যাঁ নিশ্চয়ই। মানে অ্যাডব ফটোশপে কোনোদিন এডিট করিনি। এবার প্রথমে হচ্ছে কি দেখা যাচ্ছে স্ক্রিনটা, হ্যাঁ হ্যাঁ স্যার। এবার এটাকে খুলে ফেললাম ফটোটা, হুম এবার ফটোটা খুলে আমাদেরকে ধরুন এখানে টেক্সট টুল আছে, এই যে টি লেখা আছে, টি মানে হুম টেক্সট, হুম তাহলে এই টিটাকে নিলাম, নিয়ে হুম। এখানে আমি লিখবো, ধরুন এখানে আমি লিখবো হচ্ছে কি মুন, মুন লেখা হয়ে গেল। হ্যাঁ এবার এই মুনের লেখাটার কালার যদি চেঞ্জ করতে হয় তাহলে আমি এইভাবে কালার চেঞ্জ করতে পারি, এই যে নিচে কালারটা আছে এই কালারটা দিয়ে চেঞ্জ করতে পারি, এই কালারটাকে আমি চেঞ্জ করবো, ব্যাস এইটুকুই। আচ্ছা। আর এখানে হচ্ছে কি একটা ব্রাশ টুল আছে, এই যে ব্রাশ টুল, হুম এই ব্রাশ টুল দিয়ে আমরা দাগ দিতে পারি। এবার দেখুন এখানে দাগ পড়ছে না, হুম। দেখতে পাচ্ছেন দাগ পড়ছে না, হ্যাঁ পড়ছে। এটার কারণ হচ্ছে আমার টেক্সট টুল সিলেক্ট করা রয়েছে, টেক্সটের উপরে দাগ পড়বে না, আমার হচ্ছে কি ও। এখান থেকে একটা লেয়ার নিয়ে নিতে হবে, নিয়ে এখানে আমি দাগ দিতে পারবো, এই ব্যাপার, এইটুকুই আমাদের লাগবে, এর বেশি হচ্ছে কি আর বেশি জটিল ফটোশপ আমাদের লাগবে না। আচ্ছা আচ্ছা। আর ছবিটাকে যে নিলাম, ওটা ছবিটা কোন জায়গাটা থেকে, মানে ফটোশপটা খোলার পর তারপরে ছবিটা ও ওই ছবিটা file- হচ্ছে গিয়ে এখান থেকেই ওপেন আছে, ফাইলে গিয়ে হুম, ওপেন, হ্যাঁ ওপেন করে একটা ছবি ধরুন এই 1 নম্বর ছবিটাকে নেব, আচ্ছা এই 1 নম্বর ছবিটা খুললো এরকম। আচ্ছা। আর ছবিটাকে যদি আপনি ধরে নিয়ে ফটোশপের মধ্যে ফেলে দেন তাহলেও খুলে যাবে। যেমন ধরুন আমি একটা ছবিকে নিচ্ছি, ধরুন এই একটা ছবিকে নিয়ে, ছবিটা আপনি দেখতে পাচ্ছেন না, ছবিটাকে নিয়ে এসে ফটোশপে এদের ছেড়ে দিলে পরে এটা ফটোশপে খুলে যায়। ও, এরকম ভাবে খুলতে পারেন। আচ্ছা। আচ্ছা এবার আমাদের পড়া মোটামুটি শেষের জায়গায় চলে এসছে, এবার আমাদেরকে কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম জিনিস আমি একটু পড়া ধরি, এই যে বুড়ো আঙ্গুলের নিচের দিকে ভাগ্যরেখা, এই সরি আয়ুরেখা, এটা হচ্ছে এরকম গেছে, এর ফল কি হবে? এটা খুব কম বয়স থেকে তাকে কর্ম করতে বাধ্য হতে হবে। আর কিছু? স্যার জন্মস্থান থেকে দূরে প্রতিষ্ঠাতা। জন্মস্থান থেকে দূরে চন্দ্র থেকে প্রতিষ্ঠা ভাগ্য লাভ। রেখা হচ্ছে, প্রতিষ্ঠা হতে পারে, ঠিক আছে। কিছুটা চন্দ্র ঘেঁষে ভাগ্য রেখা ওঠার ফলে না আমরা ভাগ্যরেখায় যাব না, আমরা ও শুধু আচ্ছা আয়ুরেখা। আয়ুরেখা। হ্যাঁ শুধু এই যে আয়ুরেখাটা এইদিকে গেছে, আয়ুরেখাটা এদিকে গেছে তার ফল। আচ্ছা এটা হচ্ছে গিয়ে জন্মস্থান থেকে দূরে গিয়ে তার ইয়ে হতে পারে। হুম এইখানে 4টে রেখা দেখতে পাওয়া যাচ্ছে, এই রেখাগুলোর মানে কি?
এর সঙ্গে একটুখানি আরেকটা ক্লু দিই, সেটা হচ্ছে এই রেখাগুলো কিন্তু শিরোরেখাকে বিশ্রীভাবে কেটেছে। এইবার বলতে হবে এই রেখাগুলোর ইম্প্যাক্ট কি মানুষটার জীবনে। প্রথমটা তো মেন্টালি ডিস্টার্ব, হ্যাঁ, বলছি মেন্টালি ডিস্টারবেন্স দেবে ওই বয়সে এসে। মেন্টাল ডিস্টারবেন্স দেবে। আর প্রথম যে রেখাটা গেছে সেই রেখাটা বিজনেস বিজনেসের ক্ষেত্রে উপরের সাপোর্ট রেখাটা দেবে। স্বাস্থ্য রেখা মনে হচ্ছে। তাহলে 1 নম্বর লিখে দিলাম, এটা হচ্ছে 1 নম্বর আর এটা হচ্ছে 4 নম্বর। এই 4 নম্বর রেখাটা স্বাস্থ্য রেখা মনে হচ্ছে। 4 ওটা নম্বর business রেখাটা হচ্ছে ভালো গিয়ে রেখা। লাইন অফ লিভার, স্বাস্থ্য রেখা। ঠিক আছে, হুম। স্বাস্থ্য রেখা তো আমাদের মনে হলো, ভেরি গুড। ফল কি হবে? এফেক্ট, ইম্প্যাক্ট। ফল ব্যবসা ভালো করবে, পেটের অসুখ হতে পারে। ফল ব্যবসা ভালো করবে, পেটের অসুখ হতে পারে, এইটাই আমরা আর কি জানতে চাইছি। আচ্ছা, আর কিছু? 3 নম্বর রেখাটা প্রবলেম দিতে পারে, কারণ শুক্র থেকে বেরিয়ে আয়ু রেখাকে ক্রস করে বেরাচ্ছে, সেটা কিছুটা প্রবলেমেটিক হতে পারে। আমরা স্বাস্থ্য রেখা পড়াশোনা করবার সময় পড়েছিলাম যে স্বাস্থ্য রেখা না থাকাই ভালো। হ্যাঁ, ওই যে আয়ু রেখাকে ছুঁয়ে নিলেই ওর রসটা টেনে নিয়ে চলে যাবে। একদম। এইবার এই জায়গাটাতে এই যে প্রথম রেখাটা, এই রেখাটা হচ্ছে ভ্রমণ রেখা হিসেবে কাজ করবে। তারপরে এর হচ্ছে কি ঘোরাঘুরি করা, ফটো তোলা, ছবি টবি করা, এগুলির প্রতি একটু শখ থাকবে, বিলাসিতার প্রবণতা বাড়িয়ে তুলবে। 2 নম্বর হচ্ছে চন্দ্রক্ষেত্রে এতগুলো রেখা এসছে, মেন্টাল স্টেবিলিটির একটা অভাব থাকবে, সেটাই মাত্র বলবো। 3 নম্বর হচ্ছে এই যে 3 নম্বর আর 4 নম্বর রেখা, এরা হচ্ছে শিরোরেখাটাকে বিশ্রীভাবে কেটেছে। এই শিরোরেখাকে কাটানোর জন্য মানসিক দিক থেকে যেমন চাপ থাকবে, তেমনই এডুকেশনের দিক থেকেও গন্ডগোল হবে। এডুকেশনে ব্রেক, এডুকেশন না হওয়া, প্রবলেমেটিক এডুকেশন, এই সমস্ত দেখতে পাওয়া যাবে। মায়ের শরীর স্বাস্থ্য কি হবে? মায়ের শরীর স্বাস্থ্য, এইটা নিয়ে কিন্তু 100% চিন্তা থাকবে। মাকে নিয়ে একে ওয়ারিড থাকতে হবে। আচ্ছা, এই যে দুটো রেখা আলাদা, এই একটা রেখা গেছে শিরোরেখা, সরি আয়ু রেখা, আর এই এত উপর দিয়ে শিরোরেখা, এর মানে কি? বাবা মায়ের মাঝখানে গ্যাপ, হ্যাঁ, কোন রকম মানসিক গ্যাপ হতে পারে, বা চাকরি ক্ষেত্রের জন্য দূরে দুজনে থাকে এরকম জায়গাও ক্রিয়েট হতে পারে, কিংবা ছোটবেলায় পিতৃবিয়োগ হতে পারে। ওনারও তো দিয়ে ম্যারেজ দিয়েও- লাইফে ডিস্টারবেন্স ইন্ডিকেট করতে পারে। ওনারও ম্যারিড লাইফে ডিস্টারবেন্স আসতে পারে। জেদিও থাকতে পারে। কি থাকতে পারে? জেদি। জেদি থাকতে পারে, অবশ্যই জেদি থাকতে পারে। এবার এই যে হাতের কোয়ালিটি, এতে কিন্তু এর জেদ বাইরে দেখানোর জায়গা নেই, কারণ এর জেদকে কেউ পাত্তা দেবে না। একে বলবে ঠিক আছে তুমি জেদ টেদ করো, আমরা একটু ভাবনা চিন্তা করে নিচ্ছি, তারপরে তোমার সাথে কথা বলছি, জেদ টেদ মিটলে তুমি আমাকে না ফোন করো। আর যেহেতু শিরোরেখাটা নিচের দিকে নেমে গেছে, ওর জেদকে এমনিও কেউ পাত্তা দেবে না। যদি মঙ্গলের দিকে ঢুকতো তাহলে অ্যাগ্রেসিভনেসটা অনেক বেশি থাকতো। জেদটা দেখাতে পারতো, দেখাতে পারতো, প্রকাশিত হতো। তাহলে এই মানুষটার ক্ষেত্রে এর রাগ জেদ যা আছে সেটা বাড়ির লোকেদের মধ্যে প্রকাশ পাবে। এবার এই জায়গাটাকে আমি একটুখানি ফোকাস করব, লক্ষ্য করুন। এই জায়গাটা, হৃদয় রেখাটাকে লক্ষ্য করুন। দেখা যাচ্ছে যে জিনিসটা দেখালাম, হুম। দেখা যাচ্ছে। এবার এটাকে আমি মুছে দিচ্ছি, বুঝে নিচ্ছেন কি আছে, এবার এটাকে দেখে নিন। ব্যাস। বুধের ক্ষেত্রে একটা জব চিহ্ন, না, বুধের থেকে বেরিয়ে বেরিয়ে এই মানে মাঝামাঝি রবি বেরিয়ে আর এই বুধের- জায়গাটাতে জব চিহ্ন হয়েছে, হওয়ার পরে এই রেখাটা এখানে স্টপ হয়ে গেছে, এখান থেকে আবার একটা রেখা বেরিয়েছে।
বয়স যখন 20-21 ওরম টাইমে পারিবারিক কিছু সমস্যা। এটা একটা রয়েছে। আর এই যে জায়গাটা, এই জায়গাটা ইন্ডিকেট করে ম্যারিড লাইফে ব্যাপক অশান্তি। এটাই বলতে চাইছি। কোনো সময় হয়তো ম্যারিড লাইফে কোনো অশান্তিই থাকলো না, ওয়াইফ বা হাজবেন্ড সে ভয়ঙ্কর ভাবে অসুস্থ হয়ে গেল, সেই অসুস্থতা থেকে কিছুতেই বার করা যাচ্ছে না। এরকম টাইপের কিছু জটিলতা দেখতে পাওয়া যেতে পারে, আর এটা কিন্তু ম্যারিড লাইফে বড় ধরনের সমস্যা নিয়ে আসবে। আচ্ছা, এর হার্ট লাইন আর ব্রেন লাইনের উপর অনেকগুলো ত্রিভুজ আছে। হ্যাঁ, ত্রিভুজগুলো ইন্ডিকেট করে যে কিছু ইমপ্রুভমেন্ট হবে, কিন্তু ত্রিভুজ যদি এরকম থাকে খুবই ভালো, কিন্তু ত্রিভুজ যদি এরকম না থেকে এইরকম থাকে, এই ত্রিভুজগুলো কিন্তু আলটিমেটলি ফলদান করতে পারবে না, যেটা আমরা আশা করছি যে এর ঘর বাড়ি হবে, ডেভেলপমেন্ট হবে, সেগুলো নয়। এর জীবনে অবস্ট্রাকশন আসবে এবং এ মোটামুটি সেই অবস্ট্রাকশন গুলোকে ওভারকাম করতে পারবে। আর ত্রিভুজ, চতুর্ভুজ, সৌভাগ্য সমস্ত কিছুর ফল সেটা হচ্ছে গিয়ে হাতের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে আসবে। এই মানুষটার হাতের মধ্যে যে সফটনেস রয়েছে সেটা কিন্তু এর কোয়ালিটি গুলোকে ডিস্টার্ব করেছে। এর যে প্রাপ্তি, সেই প্রাপ্তিকে নষ্ট করেছে এর হাতের এই সফটনেস, মানে এই যে হাতের তুলতুলে একটা ব্যাপার, নরম নরম ব্যাপার, স্ট্রেংথের অভাব, সেটা কিন্তু একে বেশ খানিকটা সমস্যা দিচ্ছে। এটা পৃথ্বী আর জল তত্ত্বের মিশ্রণ। এটা পৃথ্বী আর জল তত্ত্বের মিশ্রণ। বাকি হাতটার মধ্যে বিরাট ইয়ে নেই, তো একটা রেখা যদি একটু স্ট্রংলি, একটা ভাগ্য রেখা বা কিছু রেখা যদি খুব স্ট্রং টাইপের থাকতো তাহলে ভালো লাগতো। যে আয়ু রেখাটা খুব স্ট্রং হয়ে এরকম একদম সুন্দরভাবে ডিপ হয়ে আয়ু রেখা উঠেছে, তো সেরকম হয়নি, আর একটু ডিপ আয়ু রেখা হলে ভালো হতো। আয়ু রেখা, শিরোরেখা, আয়ু রেখা আর শিরোরেখা যদি এক হয়, আমরা অনেক কিছুই পড়েছি এটা নিয়ে, এটা আমরা এর আগে বহুবার পড়েছি। আজকে একটা ছোট্ট নতুন জিনিস পড়বো, সেটা হচ্ছে গিয়ে আয়ু রেখা যদি আমাদের রিয়ালিটি হয়, আয়ু রেখা হচ্ছে আমাদের রিয়ালিটি, আর শিরোরেখা হচ্ছে আমাদের কল্পনা, তাহলে আমাদের কল্পনার সঙ্গে রিয়ালিটির রিলেশনশিপ থাকবে যদি আয়ু রেখা এবং শিরোরেখা জুড়ে থাকে। তাহলে আমি এইটাকে লিখতে পারি লাইন অফ রিয়ালিটি, বাস্তব। আর শিরোরেখাকে আমি যদি বলি সেটা হচ্ছে ড্রিম, লাইন অফ মাই ড্রিম। তাহলে এই দুটো যদি একত্র থাকে তাহলে সেই মানুষের মধ্যে কল্পনা প্রবণতা কমবে বা কল্পনার মধ্যে বাস্তবসম্মত ব্যাপারটা থাকবে। যেমন এই রেখাটা মঙ্গলের দিকে গেল কিনা না কোন দিকে গেল সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এইটা হচ্ছে গিয়ে বাস্তবসম্মত লাইন। এবারে এই রেখাটাই যদি উপর দিয়ে যায় তাহলে তার বাস্তবসম্মত চিন্তা ভাবনার মধ্যে গ্যাপ থাকবে। আবার এই রেখাটাই যদি এখান থেকে ওঠে, এর চিন্তা কিন্তু অনেকটাই বেশি বাস্তবসম্মত হবে। এবার যদি এই টাইপের লোকের হাতে আমরা রেখা দেখতে পাই, এইরকম রেখা গেছে আর একদম ভেতরের দিকে ঢুকে গেছে, তাহলে কিন্তু এর কল্পনা প্রবণতা একেবারেই বাস্তবসম্মত নয়। অনেক রকম সমস্যা দেখতে পাওয়া যাবে, মানসিক রোগ হওয়ার প্রবণতা ভয়ঙ্কর রকম বেশি। বুঝতে পারলাম? আয়ু রেখা হচ্ছে আমার বাস্তব, আর শিরোরেখা যদি যুক্ত থাকে সেই ক্ষেত্রে আমার যে রিয়ালিটি, বাস্তব, হাজবেন্ড, আমি বিয়ে করেছি, আমার হাজবেন্ডের মাটির ঘর আছে, আর আমি স্বপ্ন দেখছি হচ্ছে গিয়ে একটা বড় প্রাসাদ চাই। তো এবার সে মাটির ঘর থেকে ছাদ দিতে পারে,
কিন্তু সে তো প্রাসাদ বানানো তার পক্ষে খুব টাফ। তাহলে এইখানে এই যে রিয়ালিটি আর ড্রিম, এই দুটোর মধ্যে গ্যাপ তৈরি হয়ে গেল, এবং আমরা এর রেজাল্ট হিসেবে বলছি হাজবেন্ড ওয়াইফের মধ্যে অশান্তি। ফল দেখতে পাচ্ছি হাজবেন্ড ওয়াইফের মধ্যে অশান্তি, কিন্তু অ্যাকচুয়াল যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে এই রিয়ালিটি আর ড্রিমের মধ্যে ডিফারেন্স। আয়ুরেখা আমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স কে ইন্ডিকেট করে, বাস্তবে আমি কি বড়সড় কিছু, না আমি খুবই দুর্বল কিছু, এই সমস্ত জিনিস আমাকে দেবে আমার আয়ুরেখা। আর আমাদের যে কি বলে ওটাকে শিরোরেখা, সে হচ্ছে গিয়ে দেবে আমার মনের অবস্থা। এবার যদি আমার রিয়ালিটির সঙ্গে মনের অবস্থা ম্যাচ করে তো ভেরি গুড, আর যদি ম্যাচ না করে তখনই নানা রকম মানসিক সমস্যা, তাহলে বিভিন্ন টাইপের ডিসঅর্ডার, রেগে যাওয়ার প্রবণতা, রিয়াক্ট করবার প্রবণতা, সেগুলো সবই কিন্তু আমরা এই দূরে স্থিত ইয়ের ক্ষেত্রে দেখতে পাবো। যে রেখাটা আমাদের দূরে রয়েছে, শিরোরেখা, আমাদের আয়ুরেখা থেকে অনেকটাই, তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো আসবে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লজিক, আর এর রেজাল্ট সেটা আপনারা জানেন। আচ্ছা, আর কোনো প্রশ্ন? রবির ক্ষেত্রে একটা বড় একটা জব চিহ্নর মতো হয়েছে মনে হচ্ছে। এখানে ঠিক জব চিহ্ন তৈরি হয়নি রবির ক্ষেত্রে। রবির ক্ষেত্রে ত্রিভুজ, চতুর্ভুজ এই সমস্ত মিলেমিশে তৈরি হয়েছে। একটা রবি রেখা বেরোবে করছিল, করে এখানে এসে থেমেছে, এরকম আর কি সিচুয়েশনটা হয়ে রয়েছে। রবি রেখার ওপাশটা এরকম হালকা একটা রাউন্ড শেপ মনে হচ্ছে। না এটা হুম, না এটা জব চিহ্ন নয়, এটা আঙ্গুলটা ওই এক জায়গায় করার কারণে ওই রকম ভাবে ভাগ হয়েছে, ওটা জব চিহ্ন নয়। ওখানে জব চিহ্ন নেই, জব চিহ্ন একটা রয়েছে এইখানটাতে, এই জব চিহ্নটা প্রকট প্রমিনেন্ট জব চিহ্ন। এইখানটাতে একটা জব চিহ্ন মতো রয়েছে, এইখানে একটা ছোট্ট মতো জব চিহ্ন এরকম টাইপের রয়েছে। আমি দেখে একটা হাঁটিয়ে দিচ্ছি, এইটা রয়েছে। একটা জব চিহ্ন টাইপ ফরমেশন হতে চেষ্টা করেছে এইখানটাতে, এটা একটা জব চিহ্ন রয়েছে। এখানে একটা জব চিহ্ন রয়েছে, এই হচ্ছে হাতের মধ্যে জব চিহ্ন মোটামুটি। আর আমার চোখে পড়ছে না এখন, আরো থাকতে পারে এক আধটা, বাট দেখতে পাওয়া যাচ্ছে না। হ্যালো স্যার। আর একটা চিহ্ন রয়েছে, এই চিহ্নটা একটা অদ্ভুত চিহ্ন হয়েছে শনির ক্ষেত্রে। এরকম টাইপের একটা চিহ্ন তৈরি হয়েছে শনির ক্ষেত্রে। এই চিহ্নটাকে ত্রিশূল হিসেবে ট্রিট করা যেতে পারে, যদিও খুব প্রমিনেন্ট নয়। যদি প্রমিনেন্ট এরকম ত্রিশূল থাকে, সে ভয়ঙ্কর লেভেলের স্পিরিচুয়ালিস্ট হবে, প্রচুর তার নলেজ, তার সে যা বলবে তাই ঘটবে, এরকম টাইপের ব্যাপার স্যাপার হয়ে যাবে। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম স্টোন আর এই রুদ্রাক্ষর একটু ডিফারেন্সটা বললেন ভালো হতো। হোমিওপ্যাথি ওষুধ আর অ্যালোপ্যাথি ওষুধের মধ্যে যেরকম ডিফারেন্স, স্টোন আর রুদ্রাক্ষের কাছাকাছি ওরকমই ডিফারেন্স। আচ্ছা, আর একমুখী দুমুখী যে আছে না? হ্যাঁ, ওটা তো আমার দেওয়ার কথা ছিল, বাট আমি ভুলে গেছি, তো ওইটা আমি ছবি তুলে পোস্ট করে দেবো। আর স্যার ওই হাতের মাধ্যমে একটু শিকড়ের ব্যাপারটা একটু বলুন না। হাতের কিভাবে কি মাধ্যমে হ্যাঁ, মানে শিকড় কিভাবে কি সিলেকশন করবে? শিকড়, হ্যাঁ। শিকড় সিলেকশনের জন্য প্রবলেম ওরিয়েন্টেড রেমেডিতে যাব, অর্থাৎ কি সমস্যা হচ্ছে, এই সমস্যার জন্য প্রতিকার কি করা যেতে পারে, বাস সেটা ধরে আমরা মুভ করব। যেমন এই মানুষটার ক্ষেত্রে যদি আমরা দেখি চাকরির সমস্যা হচ্ছে, আমরা শনি মেইন পাওয়ার, রবি বৃহস্পতি সাপোর্টিং। শিকড়ের ক্ষেত্রে রিস্ক কম, তাহলে শনির জন্য আমরা ঠিক করব শ্বেত বেরেলা মোটামুটি 6টা, রবির জন্য বিল্ল 2টো, আর বৃহস্পতির জন্য বামনাটি 2টো বা 3টে, এরকম কম্বিনেশন আমরা পাওয়ার দেব। এই মানে মানুষটি 6টা একবারে পড়বে? হ্যাঁ 6টা পড়বে। আচ্ছা, এবার মূল দেওয়ার ক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে প্রথম দিকে একটু বেশি মূল দিয়ে দিলেন, তারপরে 1 মাস পরে বললেন যে ওটাকে অর্ধেক করে দাও বা কমিয়ে দাও, তাহলে ওই প্রথম ধাক্কাটা চললো, তারপর একটু বুস্টার টাইপের
অল্প 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 করে এগোতে থাকবে। কতদিন পর পর মূল চেঞ্জ করা উচিত? সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করা উচিত। এবার মূলগুলো শুকিয়ে যায়, শুকিয়ে খুব সরু টাইপের হয়ে যায়, জলে ভিজিয়ে ওর রসটা নষ্ট হয়ে যায়। বারবার ভেজে আর বারবার নতুন করে জল শুকায়, এইরকম ভাবে করতে করতে ওটা ড্রাই হয়ে যায়, ফলে রসটা আর কি শরীর নেয় না, মানে তখন আর জলই বেরোয় ওর থেকে। আচ্ছা, তাহলে এই এই গেল একটা পার্ট। রেমেডিটা মোটামুটি আমরা বুঝতে পারলাম। এবার এই যদি বলে যে পেটের খুব সমস্যা হচ্ছে, তাহলে আমরা এই বৃহস্পতির রেমেডি সঙ্গে কেতুর রেমেডি অ্যাড করব, সাপোর্ট দেবো চন্দ্র দিয়ে। তাহলে তখন কিন্তু আমার বৃহস্পতি হচ্ছে মুখ্য, 6টা বৃহস্পতির মূল, 2টো চন্দ্র 2টো কেতু। কেতুর বা জন্য কি একটা অশ্বগন্ধা? অশ্বগন্ধা, হ্যাঁ। চাঁদের জন্য ক্ষীরিকা। এবার যদি বলে হাজবেন্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপে গন্ডগোল, তাহলে আমরা এই সমস্তর মধ্যে যাব না। আমরা তখন সরাসরি বলবো ঠিক আছে বৃহস্পতি, শনি রবি তো একদম ছোঁয়াছুঁই নেই, আমরা নেব হচ্ছে গিয়ে বৃহস্পতিকে, আর বৃহস্পতির সঙ্গে কানেক্ট করব হচ্ছে শুক্রকে। এই ক্ষেত্রে বৃহস্পতি এবং শুক্র এরা ইকুয়ালি, এদের সাপোর্ট দেওয়া দরকার। তাহলে এবার বৃহস্পতি আর শুক্রকে সাপোর্ট দিলে পরে 4টে 4টে করে দেব, 4টে বামনাটি, আর 4টে 4টে রামবাসক। বামনাটি, আর 4টে হচ্ছে গিয়ে রামবাসক। রামবাসক। এইবার এই জায়গাটাতে যে পীড়া রয়েছে, এই জায়গাটাতে, এই পীড়াটা থেকে বেরোবার জন্য আমরা কি করব, আমরা এই জায়গাটাকে একটু সাপোর্ট দিই। এই স্ট্রেংথটা দিতে পারে মঙ্গল, অনন্ত। অনন্ত। এবার এখানে যদি 4টে বামনাটি, 4টে রামবাসক দিই, তাহলে অনন্ততে গিয়ে 2টো দিয়ে দেবো। স্যার শিকড়ের সাইজ কতটা হবে? শিকড়ের সাইজ হচ্ছে গিয়ে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি, এই সাইজের আমরা শিকড় নেব। আচ্ছা, আমাদের একটা জিনিস আমরা বলি, আমরা শেয়ারটা স্টপ করি আর রেকর্ডিংটাকেও আমরা এবার রেকর্ডিং থাকে। আমাদের দুটো ছোট ছোট ওয়ার্কশপ হবে, একটা হচ্ছে তন্ত্রের উপরে আর একটা হচ্ছে নিউমারোলজির উপরে। খুবই ছোট তন্ত্রের যে ওয়ার্কশপটা হবে, এটা হচ্ছে গিয়ে হোম ওরিয়েন্টেড, মানে কিভাবে হবন করবেন, কিভাবে কবচ তৈরি করবেন, একদম পুরো প্রসেস, একদম এর পুরো প্রসেস সেটা হচ্ছে গিয়ে করে প্র্যাকটিক্যালি দেখানো হবে। অর্থাৎ কিভাবে কবচ তৈরি হয়, কিভাবে কবচ লিখবেন, ভোজ পাতা সবাই দেখেছেন, কোন সাইডে লিখবেন, এই সমস্ত ব্যাপারগুলো প্র্যাকটিক্যালি দেখানো হবে এবং পুরো হবনটা মানে যজ্ঞটা সেটা করে দেখানো হবে। তো এইটাতে এটা আর কি আমি একটা পরিকল্পনা করেছি। আর এই ক্ষেত্রে একটা ইয়ে রয়েছে যে এই ওয়ার্কশপের যে টাকা পয়সা, এই টাকা পয়সাগুলো একজন ক্যান্সার আক্রান্ত মানুষ তার সাহায্যের জন্য পাঠানো হবে। তো এরকম একটা আর কি ব্যাপার আসতে চলেছে। তো ভদ্রলোককে আমি বলেছি সিলেবাস গুলো রেডি করতে। সিলেবাসটা রেডি হলে পরেই আমি গ্রুপে একটা নোটিশ দিয়ে দেবো। কেউ যদি করতে চান এই ওয়ার্কশপে পার্টিসিপেট, তাহলে তারা আর কি মানে করবেন আর কি, ভালোই হবে। আর নিউমারোলজিরও একটা ওয়ার্কশপ হবে, সেটা হচ্ছে গিয়ে স্লাইড তৈরি হচ্ছে, এটা খুব কম টাকায় হবে এবং ফান্ডামেন্টাল নিউমারোলজি, সংখ্যা তত্ত্বের যে একদম বেসিক জায়গাগুলো সেগুলো আর কি আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। আর সব গ্রুপে আমি নোটিশ গুলো দিয়ে দেবো। তন্ত্রের ব্যাপারটার সঙ্গে একটা মানুষকে হেল্প করার ব্যাপার রয়েছে, আর নিউমারোলজির ব্যাপারটা যেটা, সেটা কিন্তু হেল্প করার ব্যাপার নেই, ওটা জাস্ট ওয়ার্কশপ। এই গেল। আর কি, এই তো মোটামুটি। তাহলে আজকের মতো আমরা এখানেই স্টপ করি। পরের দিনকে আমরা ফেস স্টাডি নিয়ে পড়বো, আর পরের দিন কিন্তু আমাদের সবার ভিডিও আমরা অন রেখে ক্লাস করব।
তাহলে আজকের মতো শুভরাত্রি। গুড নাইট স্যার। Good night.